আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এইচএসসি কেমিস্ট্রি অনলাইন প্ল্যাটফর্মে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের আগের একটা ক্লাস আমরা করেছিলাম সেটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি বা হচ্ছে তাপ রসায়ন। তো ওই থার্মোকেমিস্ট্রি বা তাপ রসায়নে যে বাকি অংশটুকু আছে আজকে আমরা ওইটা কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের যে ক্লাসের অংশটা এই অংশ থেকে থার্মোকেমিস্ট্রির মেইন কোয়েশ্চেন গুলো হইতে পারে। হ্যাঁ, তো আমরা আজকে যে অংশটা নিয়ে কথা বলবো তার আগে একটু দেখি আমরা আসলে থার্মোকেমিস্ট্রিতে কি কি নিয়ে পড়ালেখা করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, দেখো আমরা আগের ক্লাসগুলোতে যা যা পড়েছিলাম সেটা একটু দেখি। তো আমরা মূলত এই 9 প্রকার তাপ নিয়ে পড়বো বলছিলাম, তাই না? তার ভিতরে এই গলন তাপ পড়া হয়েছিল, তারপর হচ্ছে বাষ্পীভবন তাপ পড়া হয়েছিল, তারপর ঊর্ধ্বপাতন পড়া হয়েছিল, দ্রবণ তাপ পড়া হয়েছিল, বিক্রিয়া তাপ পড়া হয়েছিল, প্রশমন তাপ পড়া হয়েছিল, তাই না? তো আজকে আমরা বাকি যে 3 ধরনের তাপ আছে এইগুলো নিয়ে এবং হচ্ছে এখান থেকে কি কি কোয়েশ্চেন হইতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো তার মানে আজকের ক্লাসে মেইনলি আমরা শুরু করব কি দিয়ে? আজকের ক্লাসে মেইনলি আমরা শুরু করব হচ্ছে প্রমাণ দহন তাপ দিয়ে। তো চলো শুরু করি। তো লক্ষ্য করবা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো, প্রমাণ দহন তাপ, দেখো প্রমাণ দহন তাপ এই কথাটার মাঝে আসলে কি বলতে চাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তো তার আগে আমি একটু বলি, এই প্রমাণ দহন তাপ সম্পর্কে তুমি যদি একবারে টোটাল আইডিয়াটা নিতে চাও তাহলে এখানে কয়েকটা কথা একবারে মানে সিকোয়েন্টলি তোমার বুঝতে হবে। সেটা হচ্ছে দহন তাপ মানেটা কি আসলে। একেবারে সহজ বাংলা ভাষায় যদি বলি, কোনো কিছুকে পুরানো, তার মানে কি, কোনো কিছুকে যদি পুরানোর সময় যে তাপ উৎপন্ন হয় ওইটা হচ্ছে দহন তাপ। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো খুব স্বাভাবিক বাংলা ভাষায় আমি বললাম কোনো কিছুকে পুরানোর সময় যে তাপ উৎপন্ন হয় তাকে দহন তাপ বলে। কিন্তু তোমাকে যদি আমি বলি রসায়নের ভাষায় দহন তাপটা কি হবে, এখন রসায়নের ভাষায় কোনো কিছুকে পুরানো কি হবে সেটা আগে বুঝতে হবে। দেখো, রসায়নের ভাষায় কোনো কিছুকে পুরানো মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা, অর্থাৎ বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছু বিক্রিয়া করাকে বলা হয় কি? দহন। তো এখন প্রশ্ন হচ্ছে, ভালো করে একটু বোঝার চেষ্টা করবা। তো এটা বুঝবা কিভাবে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কোনো কিছু পুড়ে বা দহন ঘটে? যেমন ধরো, আমি যদি একটা মোমবাতি জ্বালাই, জ্বালানোর পরে ধরো আচ্ছা একটু বুঝো তো, ধরো আমি একটা মোমবাতি নিলাম। তো মোমবাতি নিয়ে আমি একটা এরকম, তুমি আজকে এক্সপেরিমেন্টটা করতে পারবা চাইলে। তো এখানে পানি নিবা, হ্যাঁ, পানি নিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে, এখানে যদি আমরা একটা মোমবাতি জ্বালাই দেই, হ্যাঁ, ধরো হচ্ছে এটা একটা মোমবাতি। তো এখন মনে করো যে, আচ্ছা, তো এটা একটা মোমবাতি মনে করো, হ্যাঁ, এই জ্বলতেছে। তো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এই মোমবাতিটার উপরে ঠিক এখানে একটা গ্লাস নিবা, এরকম একটা কাচের গ্লাস নিবা। তো নিয়ে তুমি যেটা করবা, এই কাচের গ্লাসটা হচ্ছে এভাবে ধরে নিয়ে উপর করে এই মোমবাতিটার উপরে মনে করো যে একবারে পানি পর্যন্ত, হ্যাঁ, আর একটু বড় করে দিলাম। তো এভাবে তুমি এখানে একটু ডুবাই দিবা। তো ডুবাই দেওয়ার পর দেখবা যে কিছুক্ষণ মোমবাতিটা জ্বলার পরে এটা নিভে গেছে। কেন নিভে গেছে জানো? কারণ এই ফাঁকা জায়গাটার মাঝে যেই অক্সিজেনটুকু ছিল, এই অক্সিজেনটুকু যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই মোমবাতিটা নিভে যাবে। কারণটা কি? কারণ হচ্ছে মোমবাতি যখন জ্বলে সেটা মূলত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে এখন আসো, দহন মানে কি? দহন মানে হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে কোনো কিছু যখন দহন ঘটে বা হচ্ছে কোনো কিছু যখন জ্বলে তখন মূলত বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটে। তাহলে আমরা একটু মানে সহজে বোঝার জন্য এই কথাগুলো মনে রাখলেই হবে। দেখো তাহলে প্রথমে আমি লিখবো এটা কি, দহন মানে কি? দহন মানে হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে এইটা দহন, কিন্তু সামনে দেখো একটা কথা লেখা আছে প্রমাণ দহন। প্রমাণ দহন মানে কি জানো? এই বিক্রিয়াটা যদি প্রমাণ অবস্থায় সংঘটিত হয়। প্রমাণ অবস্থা মানে কি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 atm চাপে। তাহলে আমি একেবারে শুরু থেকে, তাহলে এই প্রমাণ দহন তাপ মানেটা কি? প্রমাণ দহন তাপ মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atm চাপ। তাহলে একটু এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। তাহলে বিক্রিয়াটা হবে কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপ। এরপর হচ্ছে অক্সিজেন এর সাথে সাথে বিক্রিয়া। অক্সিজেন এর সাথে বিক্রিয়া, এই পার্ট বাই পার্ট এগুলো মনে রাখলে তুমি দেখবা একবারে সহজে বুঝতেছো। এরপরে দেখো এখানে আরো একটা কথা আছে। এখন অক্সিজেনের সাথে কে বিক্রিয়া করবে? যে দহন ঘটবে, যার দহন ঘটবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যার দহন ঘটবে তার কতটুকু বিক্রিয়া করবে? মনে করো আমি যদি এতটুকু একটা লোহা মানে কাঠের টুকরা পোড়াই তাহলে যে তাপ পাবো, আমি যদি বিশাল বড় একটা কাঠের টুকরা পোড়াই একই তাপ পাবো? নিশ্চয়ই না। তাহলে এই দহন তাপ হিসাব করা হয় মূলত যাকে দহন করবা তার 1 মোলের জন্য। তাহলে 1 মোল
পদার্থ, 1 মোল পদার্থ। তার মানে যাকে দহন করব তার কয় মোল পদার্থ নিতে হবে? 1 মোল। আচ্ছা, ভালো কথা। এরপর আসো, এই যে আমি 1 মোল পদার্থকে আমি দহন করলাম, দহন করার ফলে যে তাপ উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপটাই হচ্ছে কি প্রমাণ দহন তাপ। কথা কি বুঝছো? তাহলে এখন আমরা যদি একটু এই কথাগুলোকে একসাথে করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, একটু লক্ষ্য করবা। 25°C তাপমাত্রা ও 1 atm চাপে কোনো পদার্থের 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়ার ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় ওই তাপটাকে বলা হবে কি প্রমাণ দহন তাপ। আশা করি বুঝতে পারছো। তাহলে কোনো বস্তু 25°C তাপমাত্রা ও 1 atm চাপে বাতাসের অক্সিজেনের সাথে তার 1 মোল বিক্রিয়ার ফলে যে পরিমাণ তাপ পাওয়া যাবে ওইটাকে বলা হবে প্রমাণ দহন তাপ। তার মানে এখানে তোমার একটা জিনিস মনে রাখলে হবে, তুমি যার দহন তাপ বের করবা তার 1 মোল নিবা। কয় মোল নিবা? এখন যেহেতু এটা বিক্রিয়া করবে তাহলে এই বস্তুটা কোন পাশে থাকবে? বিক্রিয়ক অংশে। তাহলে 1 মোল পদার্থ এটা কোন পাশে থাকবে একটু মাথায় রেখো, বিক্রিয়ক। হ্যাঁ, তাহলে বিক্রিয়ক। তাহলে দহন যাকে করা হবে তাকে বিক্রিয়ক অংশে রাখতে হবে। তাহলে যার দহন কাজ করব তাকে বিক্রিয়ক অংশে রাখবো। যেমন ধরো আমরা যদি উদাহরণ হিসাবে নেই, ধরো আমি কার্বনকে দহন করব। কাকে দহন করব? তো কার্বন। তাহলে কার্বনের কয় মোল নিব? 1 মোল। তো ধরো 1 মোল কার্বন নিলাম। এখন এটা 1 মোল কার্বনের সাথে আমি কার বিক্রিয়া করাবো? অক্সিজেনের। এখন দেখো 1 মোল কার্বনের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করাই তাহলে এখানে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। আর এই সময়ে তাপ উৎপন্ন হবে হচ্ছে তোমার -393.5 কিলো জোল। হ্যাঁ, এখন দেখো কয় মোলকে দহন করছি? 1 মোলকে। তাহলে আমি লিখতে পারবো কিলো জুল পার মোল। তাহলে একটু লক্ষ্য করো তো, এই যে এই বিক্রিয়া থেকে আমি কি লিখতে পারি? এই বিক্রিয়া থেকে আমি লিখতে পারি এই যে মানটা আমি এখানে পাইলাম, হ্যাঁ, এই যে দেখো এখানে মানটা যে পাইলাম এই মানটাকে আমি লিখতে পারি কি? লিখতে পারি হচ্ছে কার্বন এর দহন তাপ। ওকে, আশা করি বুঝছো। তাহলে কার্বনের কয় মোল নেওয়া হয়েছে? 1 মোল। কোন অংশে আছে? বিক্রিয়ক অংশে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি একটু। হ্যাঁ, চলো। তো ধরো আমি মিথেন CH4, তো এইটাকে যদি আমি দহন করি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তাহলে দেখো এটাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে একটু লক্ষ্য করো। এটাকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করি মূলত উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। কি উৎপন্ন হবে? তো এখন এই বিক্রিয়াটা দেখো সমতা হয়ে সারে নাই। হ্যাঁ, সমতা করতে হবে, কিন্তু সমতা করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যার দহন করতেছি তার 1 মোলকে চেঞ্জ করা যাবে না। এইটাকে বাদ দিয়ে বাকি অংশে সমতা করতে হবে। লক্ষ্য করতে এখানে কার্বন কয়টা আছে? একটা। দেখো ওই পাশেও কার্বন একটাই আছে, তাহলে আর কোনো চেঞ্জ করা যাবে না। এখানে এখানে হাইড্রোজেন কয়টা আছে? 4টা, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে সামনে একটা 2 দিতে হবে। ওকে, ফাইন। এখন আসো অক্সিজেন মিলাই, এখানে আছে 2টা আর এখানে আছে 4টা আর 2টা, কয়টা? না, 2টা আর 2টা 4টা, তাহলে এখানে একটা 2 দিলেই 4 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে দহন বিক্রিয়া। এখন এই বিক্রিয়ায় দেখো উৎপন্ন তাপের পরিমাণ ডেল এইচ ইজিক্যালস টু -890 কিলো জোল পার মোল। এইটা হচ্ছে এই বিক্রিয়ার দহন তাপ। তাহলে বলো তো এইটাকে আমি কি লিখতে পারি? দেখো এইটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি CH4 এর দহন তাপ। তাহলে দহন তাপ হিসাবের ক্ষেত্রে যার দহন করব তাকে আমরা কোন পাশে রাখবো? বিক্রিয়ক অংশে। কয় মোল? 1 মোল। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 25 ডিগ্রি। কত চাপে? 1 atm চাপে। আর কোনো কিছুই জানার দরকার নাই, এনাফ, এইটুকুই এনাফ। ঠিক আছে, তাহলে দহন তাপ শেষ। এরপর আসো, এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি প্রমাণ সংগঠন তাপ। দেখো দহন তাপ যেরকম গুরুত্বপূর্ণ, সংগঠন তাপ বোঝাটাও খুব গুরুত্বপূর্ণ। এখন তুমি বুঝো সংগঠন তাপ বা গঠন তাপ বলে এটাকে। তো গঠন তাপ মানে কি? গঠন মানে হচ্ছে কোনো কিছুকে উৎপন্ন করতে যে তাপ উৎপন্ন হয় ওটাকে বলা হয় গঠন তাপ। হ্যাঁ, এটা হচ্ছে খুব সহজ বাংলা ভাষায় বললাম, কিন্তু এইটাকে যদি আমি একটু মানে এক্স্যাক্টলি বলতে চাই রসায়নের ভাষায় বা হচ্ছে বিজ্ঞানের ভাষায় বলতে চাই তাহলে দহন তাপ জিনিস মানে গঠন তাপ জিনিসটা কি? তাহলে গঠন তাপ জিনিসটা দেখো এখানে প্রথমে লেখা আছে প্রমাণ। তার মানে প্রমাণ মানে কি? এইটাও করা হয় 25°C তাপমাত্রা ও 1 atm চাপে। ওকে, আচ্ছা, এরপরে আসো প্রমাণ সংগঠন তাপ। এখন প্রশ্ন হচ্ছে প্রমাণ সংগঠন বা প্রমাণ গঠন একই কথা। এখন আমি যদি তোমার জিজ্ঞাসা করি যে
এই যে গঠিত হবে, এগুলো গঠিত হবে, তো গঠিত হবে কই থেকে? গঠিত হবে কয় মোল গঠিত হবে? 1 মোল গঠিত হইতে যে তাপ উৎপন্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে 1 মোল গঠিত হইতে কেন? কারণ হিসাবটা করা হবে একটা নির্দিষ্ট পরিমাণের জন্য। ধরো এখানে গঠিত হইলো এতটুকু, তাহলে যে তাপ পাবো এতটুকু গঠিত হলে কি একই তাপ পাবো? কখনোই না। তাহলে হিসাব করার জন্য একটা জিনিসকে নাম্বারকে নির্দিষ্ট করতে হবে। তাহলে এখানে কয় মোলের জন্য হিসাব করা হয়? তাহলে 1 মোল, 1 মোল পদার্থ পদার্থ উৎপন্ন হবে, উৎপন্ন হবে। তাহলে যার গঠন তাপ সে কয় মোল উৎপন্ন হবে? 1 মোল। ওকে ফাইন। এরপর আসো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টার্মটা সেটা এখন আমি লিখতেছি। সেটা হলো ওই যে পদার্থটা উৎপন্ন হবে সেই পদার্থটা উৎপন্ন হওয়ার ক্ষেত্রে যেই মৌল দ্বারা পদার্থ গঠিত তাদের প্রত্যক্ষ সংযোগ করতে হবে। তাহলে মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে উৎপন্ন পদার্থ উৎপন্ন হবে। তাহলে এই কয়েকটা শর্ত একটু মাথায় নিতে হবে। দেখো তুমি সবই বুঝছো, 1 মোল পদার্থ উৎপন্ন হবে মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে, এইটুকু বুঝছো, কিন্তু এই লাইনটা বুঝো নাই মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে কিভাবে হবে। দেখো আমি একটা কমন উদাহরণ দিয়ে শুরু করি। হ্যাঁ, ধরো আমি লিখলাম এখানে, কি লিখলাম? ধরো a প্লাস বি প্লাস সি, এদেরকে মিলাইলে ধরো উৎপন্ন হইলো এবিসি একটা যৌগ। কি যৌগ? এবিসি যৌগ। দেখো তো এখানে কয় মোল এবিসি উৎপন্ন হয়েছে? 1 মোল। তাহলে আমরা যদি এখানে লিখি ডেল এইচ ইজিক্যালস টু, ধরে লিখলাম -x। আচ্ছা, এখন দেখো তো এই যে আমি পাইলাম এটা, হ্যাঁ ভালো কথা, কিন্তু আমি যদি এইভাবে একটা বিক্রিয়া লিখি, ধরো এবি প্লাস সি, এখন এইখানেও পাইলাম আমি ধরো এবিসি, এখন এইখানে ধরো ডেল এইচ ইজিক্যালস টু -y। তো এখন তোমারে যদি আমি প্রশ্ন করি, হ্যাঁ তোমারে যদি আমি প্রশ্ন করি এই দুইটাকে কি এবিসির গঠনটা বলা যাবে কিনা? লক্ষ্য করো উপরেও কিন্তু এবিসি 1 মোল উৎপন্ন হয়েছে, নিচেও 1 মোল উৎপন্ন হয়েছে। এখন এই দুইটার মাঝে এই যে এইটাকে এবিসির গঠন তাপ বলা যাবে। এটাকে কি বলা যাবে? এবিসি এর গঠন তাপ। কিন্তু কিন্তু এই যে এইখানে যেটা পাওয়া গেছে এইটাকে এবিসি এর গঠন তাপ বলা যাবে না। কেন যাবে না সেটা একটু বুঝো। দেখো এখানে দুইটা শর্ত ছিল, একটা হচ্ছে 1 মোল পদার্থ উৎপন্ন হবে, আরেকটা হচ্ছে মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এই পাশে যারা বিক্রিয়া করবে এখানে কোনো যৌগ আকারে কেউ থাকতে পারবে না। লক্ষ্য করো এখানে এ একটা মৌল, বি একটা মৌল, সি একটা মৌল, মিলে উৎপন্ন হয়েছে কি এবিসি। কিন্তু দেখো এখানে দেখো এ বি একটা যৌগ, এ বি একটা কি যৌগ, তাহলে এইটা একটা যৌগ। তাহলে এরকম কোন যৌগ যদি বিক্রিয়া করে তাহলে সেটাকে তোমার মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগ বলা যাবে না। তাহলে কোনো যৌগ যদি বিক্রিয়া করে কোনো উৎপাদ উৎপন্ন করে তাহলে সেটাকে কোনোভাবেই গঠন তাপ বলা যাবে না। তাহলে আশা করি বুঝছো যে এইটাকে কেন আমরা মৌলসমূহের। এখন একটু দেখি উদাহরণ দাও তো, উদাহরণ হিসেবে দেখি একটু বলতে পারো কিনা এটাকে কোনটাকে বলা যাবে। ধরো আমি লিখলাম CO প্লাস হাফ O2, এখন মিললে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা ভালো কথা। তো ধরো এখানে উৎপন্ন তাপ ডেল এইচ ইজিক্যালস টু, ধরো কিছু একটা উৎপন্ন হয়েছে, ধরো যে হচ্ছে x পরিমাণ উৎপন্ন হয়েছে, ভালো কথা। হ্যাঁ আচ্ছা, এখন আমি যদি লিখি কার্বন প্লাস অক্সিজেন মিললে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, দেখো এখানেও কিন্তু হচ্ছে একই জিনিসই উৎপন্ন হয়েছে, তাই না? তো এখানে যে তাপটা উৎপন্ন একটু আগে লিখছি -393.5 কিলো জুল। হ্যাঁ কিলো জুল। তার লক্ষ্য করবা একটু ভালো করে, দেখো দুইটাতেই কিন্তু 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, তাই না? 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এখন এই দুইটার মাঝে তুমি বলো কোনটাকে গঠন তাপ বলা যাবে আর কোনটাকে যাবে না। দেখো এইটার ক্ষেত্রে
কার্বন মনোঅক্সাইড একটা যৌগ, এটা বিক্রিয়া করতেছে, কিন্তু এখানে দেখো কার্বন একটা মৌল, অক্সিজেন একটা মৌল। এখন তুমি বলতে পারো O2 তো যৌগ না, O2 হচ্ছে মৌলিক অণু। মৌলিক অণু হওয়া যাবে, কারণ কি মৌলিক অণু তো ওই মৌলটা দ্বারাই তৈরি হয়েছে, তাই না? তাহলে এই কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, তাহলে এখানে মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগ করছে, তাহলে এইটাকে বলা যাবে কার্বন ডাই অক্সাইড এর গঠন তাপ বা সংগঠন তাপ। কথা কি বুঝছো না বুঝো নাই? কারণ কার্বন ডাই অক্সাইড কয় মোল উৎপন্ন হয়েছে? 1 মোল। এখন আসো, তাহলে আমরা যদি এরকম কোন বস্তুর সংগঠন তাপ বা গঠন তাপ বের করতে বলে, তাহলে সিস্টেমটা আমি শিখাই দিতেছি। ধরো তোমাকে বললো যে পানির গঠন তাপ হিসাব করো, তাহলে একটু ভালো করে শুনবা। দেখো, যা গঠিত হবে ওইটা থাকবে মূলত কোন পাশে জানো? ওইটা থাকবে মূলত উৎপাদে। কোথায় থাকবে? উৎপাদে। তাহলে এটা উৎপাদে থাকবে। তাহলে তোমাকে যদি বলে পানির গঠন তাপ হিসাব করো, তাহলে প্রথমেই 1 মোল পানি এই পাশে লিখে ফেলবা, ঠিক আছে? এরপরে এই পাশে আসো, এখন বলো পানি গঠিত হয়েছে কি কি দ্বারা? হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা। এখন হাইড্রোজেন আর অক্সিজেন কিভাবে থাকে? H2 আকারে, তাই না? আর কি আকারে? O2 আকারে। তার মানে এই দুইটা দ্বারাই গঠিত হয়েছে। এখন দেখো ওখানে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা মিলে গেছে। কিন্তু অক্সিজেন কয়টা আছে? একটা। কিন্তু এই পাশে অক্সিজেন কয়টা দিছো? দুইটা। তাহলে শুধু সামনে একটা হাফ দিয়ে দাও, তাহলে এই গঠন তাপ পাওয়া যাবে। এই অবস্থায় এখানে যে তাপ পাওয়া যাবে সেটার মান হচ্ছে -285.85 কিলো জুল পার মোল। পার মোল কেন? কারণ 1 মোল উৎপন্ন হয়েছে, তাহলে এইটাকে বলা যাবে হচ্ছে পানির গঠন তাপ। এখন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে অ্যামোনিয়ার গঠন তাপ কেমনে বের করবা, তাহলে প্রথমেই কি করবা? এই পাশে একটা অ্যামোনিয়া দিয়ে নিবা, NH3। এখন আসো, এটা গঠিত হয়েছে কই কই থেকে? দেখো, এটা গঠিত হয়েছে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে। এখন প্রকৃতিতে নাইট্রোজেন থাকে কেমনে? প্রকৃতিতে নাইট্রোজেন থাকে N2 আকারে, আর হাইড্রোজেন কি আকারে? H2 আকারে। সহজ জিনিস। এখন নাইট্রোজেন কয়টা হইতে হবে? ওই পাশে একটা, তাহলে শুধুমাত্র সামনে একটা হাফ দিলেই তো হয়, তাই না? আর হাইড্রোজেন কয়টা হইতে হবে? তিনটা। তাহলে আমি যদি এই কাজটা করি তাহলে দেখো হয়ে যাবে। তাহলে 1 মোল উৎপন্ন হয়েছে। তাহলে এই অবস্থায় যে তাপ পাওয়া যাবে সেটাকে বলা যাবে অ্যামোনিয়ার গঠন তাপ, এবং এই অবস্থায় তাপ পাওয়া যাবে -46.18 কিলো জুল পার মোল। তো আশা করি তুমি এই গঠন তাপটা বুঝতে পারছো। তাহলে গঠন তাপের ক্ষেত্রে 1 মোলকে দিব আমরা উৎপাদ অংশে, আর দহন তাপের ক্ষেত্রে 1 মোলকে দিয়ে নিব বিক্রিয়ক অংশে। আশা করি পারবা। এরপরে আসো, তাহলে গঠন তাপ গেল। হ্যাঁ, তাহলে একটু দেখো, এগুলো একটু মাথায় নাও, তাহলেই হবে। এরপর আসো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরমাণুকরণ তাপ। এখন প্রশ্ন হচ্ছে পরমাণুকরণ তাপ। দেখো, আমরা জানি কোনো বস্তুই পরমাণু আকারে প্রকৃতিতে থাকে না, এরা কোনো একটা অণু আকারে থাকে, কারো না কারোর সাথে যুক্ত থাকে, হয় নিজেদের সাথে যুক্ত থাকে, নয় অন্যের সাথে যুক্ত থাকে। তো এখন ধরে নাও, আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু পরমাণু আকারে থাকতে পারে, কথা বুঝছো? যেমন হিলিয়াম পরমাণু আকারে থাকে, আর্গন পরমাণু আকারে থাকে। হ্যাঁ, এরা পরমাণু আকারে থাকতে পারে, এদের নিয়ে আমার কোনো হেডেক নেই। হেডেক হচ্ছে বাকি যারা বিক্রিয়া করে তাদেরকে নিয়ে। তাহলে পরমাণুকরণ তাপ, এটার মানেটা কি? মানেটা হচ্ছে অণু ভেঙে পরমাণুতে পরিণত করতে যে তাপ লাগে ওইটাকে বলা হবে পরমাণুকরণ তাপ। তাহলে অণু ভেঙে পরমাণুকরণ তাপ, তাহলে অণু ভেঙে, এখন প্রশ্ন হচ্ছে একটা অণু ভাঙলে যে পরিমাণ, মানে একটা অণুতে যে বন্ধনগুলো আছে ওই বন্ধনগুলো ভেঙে একটা পরমাণুতে পরিণত করতে যে তাপ লাগে সেটাকে পরমাণুকরণ তাপ বলে। এই তো। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি একটু চিন্তা করি যে একটা অণুতে পরমাণু কেমনে থাকে, তো লক্ষ্য করো। তো আমি যদি একটু তোমাকে দেখাই তাহলে বুঝতে পারবা। ধরো তুমি ক্লোরিন পরমাণু পাইতে চাও, তাহলে ক্লোরিন পরমাণু কিভাবে থাকে? Cl2 আকারে থাকে। কি আকারে থাকে? Cl2 আকারে থাকে। ক্লোরিন কি পরমাণু আকারে থাকে? Cl না। তাহলে আমি যদি এই Cl-টাকে ভাঙলে কি উৎপন্ন হবে বলো? এখানে উৎপন্ন হবে হচ্ছে 2Cl। কি উৎপন্ন হবে? 2Cl। কিন্তু কথা হচ্ছে এই পরমাণুকরণ তাপের ক্ষেত্রে হিসাব হবে 1 মোলের জন্য। কয় মোলের জন্য? 1 মোল পরমাণুর জন্য। 1 মোল পরমাণুর জন্য। তাহলে 1 মোল পরমাণু উৎপন্ন করতে যে পরিমাণ তাপ লাগবে সেটাকে বলা হবে পরমাণুকরণ তাপ। তাহলে এখানে 1 মোল পরমাণু পাওয়ার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, বিক্রিয়াটা এভাবে লিখতে হবে, হাফ Cl2 বিক্রিয়াগুলো উৎপন্ন হয় 1 মোল Cl, তাই না? তো এই ক্ষেত্রে যে তাপটা উৎপন্ন হবে সেই তাপের মানটা হচ্ছে তোমার প্লাস, উৎপন্ন হবে না, এখানে মূলত শোষিত হবে তাপ 121 কিলো জুল।
পার মোল। ওকে ফাইন, এরপর আসো, এরপর আরো তো একটা উদাহরণ দেখি, যেমন ধরো হাইড্রোজেন পরমাণুতে পরিণত করতে H2 থেকে H, তো এই ক্ষেত্রে তাপ লাগে মূলত হচ্ছে তোমার প্লাস 218 কিলো জুল পার মোল। আচ্ছা, এরপরে এখন তোমার যদি আমি জিজ্ঞাসা করি যে সোডিয়াম রে কেমনে পরমাণুকরণ করব, দেখো সোডিয়ামের ক্ষেত্রে এগুলো হচ্ছে তোমার অধাতুর ক্ষেত্রে পরমাণুকরণ, কারণ অধাতু মৌল আকারে মানে নিজেদের মাঝে অণু আকারে থাকে, হ্যাঁ, কিন্তু সোডিয়াম এটা তো একটা ধাতু, ধাতু কি নিজেদের মাঝে অণু আকারে থাকে না, ধাতব খণ্ডে থাকে। তো ধাতুগুলো মূলত সলিড অবস্থায় থাকে, তো ধাতুর ক্ষেত্রে পরমাণুকরণ তাপটা কিন্তু একটু ডিফারেন্ট। ধরো সোডিয়াম এটা সলিড অবস্থায় আছে, তো এইটার পরমাণুকরণ তাপ বলতে বোঝাচ্ছে সোডিয়াম থেকে সোডিয়াম গ্যাসে পরিণত হওয়া। কি হওয়া? তাহলে সোডিয়াম সলিড থেকে সোডিয়াম গ্যাসে পরিণত হতে যে তাপটা লাগে সেটাকে বলা হবে সোডিয়ামের পরমাণুকরণ তাপ। তাহলে পরমাণুকরণ তাপ এই ক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে 108 কিলো জুল পার মোল। তাহলে এখন পরমাণুকরণ তাপটা যদি অধাতুর জন্য আসে, তাহলে তাদের যে মৌলিক অণু আছে ওইটাকে ভেঙে পরমাণুতে পরিণত করতে যে তাপ লাগবে, এবং কয় মোল পরমাণু? 1 মোল পরমাণু, সেই তাপটাকে বলা হবে ওই অধাতুর পরমাণুকরণ তাপ। আর ধাতুর ক্ষেত্রে বা সলিড পদার্থ যারা এককভাবে থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে সলিড থেকে গ্যাস করতে যে তাপ লাগবে সেটাই হচ্ছে এদের পরমাণুকরণ তাপ। কথা বুঝছো? তো আমি আরো একটা জিনিস দেখাই, তো ধরো আমি যদি এখন লিখি, তোমাকে কি লেখা যায়? ধরো আমি লিখলাম কার্বন সলিড, হ্যাঁ, কার্বন সাধারণত সলিড অবস্থায় যদি থাকে, তাহলে কার্বনের পরমাণুকরণ তাপ বলতে বোঝাবো এটা, হ্যাঁ, এই ক্ষেত্রে মেবি তাপ লাগে হচ্ছে তোমার প্রায় তোমার 1700 মানে 717 কিলো জুল, হ্যাঁ, পার মোল, এরকম তাপ লাগে। তাহলে এটা হচ্ছে কার্বনের পরমাণুকরণ তাপ। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি এগুলো একটু বুঝে থাকি তাহলে আমরা মোটামুটি এর পরে আগাইতে পারবো, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের পরমাণুকরণ তাপ নিয়ে যা যা পড়ার দরকার ছিল এইটুকুই এনাফ। ওকে, আচ্ছা, এরপর আসো এখন আমাদের আরেকটা টপিক সম্পর্কে একটু জানতে হবে ম্যাথগুলো করার জন্য, সেটা কি? বন্ধন এনথালপি বা বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। এটা আসলে কি? একবারে যদি সহজ বাংলা ভাষায় বলি তাহলে একটা বন্ধনে যে পরিমাণ শক্তি স্টোর থাকে ওই শক্তিটাকে বলা হবে বন্ধন শক্তি। এখন বন্ধনে কি পরিমাণ শক্তি স্টোর থাকে এটা আমরা কেমনে বুঝবো? এটা বোঝার জন্য কি করতে হবে, ধরো একটা বন্ধন আছে, হ্যাঁ, ধরো যে হচ্ছে এ আর বি একটা বন্ধন আছে। এখন এই বন্ধনে কি পরিমাণ শক্তি আছে এটা বোঝার জন্য একটা কাজ করলে হবে, তুমি একটা হাতুড়ি নিয়ে এসে বা হচ্ছে মানে বোঝানোর জন্য একটা কিছু নিয়ে এসে এই বন্ধনটা ভাঙতে যে শক্তি লাগবে ওইটাকে বলা হবে এই বন্ধনে স্টোর করা শক্তি বা এই বন্ধনের শক্তি। তাহলে বন্ধন শক্তি মানে কি? বন্ধন শক্তি মানে হচ্ছে কোনো একটা বন্ধনকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে ওই শক্তিটাকে বলা হবে বন্ধন শক্তি। অথবা কোন একটা বন্ধন সৃষ্টি হওয়ার সময় যে শক্তি নির্গত হয় সেটাকেও আমরা বলতে পারি কি? বন্ধন শক্তি। তো এইটা হচ্ছে খুব কমনলি কথাবার্তা, কিন্তু আমরা আসলে রসায়নের ভাষায় বন্ধন শক্তিটা কিভাবে হিসাব করি এটা জানাটা খুব জরুরি। দেখো, আমরা রসায়নে বন্ধন শক্তি হিসাব করার জন্য কোন একটা যৌগ নিতে হবে, কারণ বন্ধন থাকে কোথায়? যৌগে। তাহলে কোন যৌগের 1 মোল নিতে হবে। কয় মোল? তাহলে আমি একটু লিখতেছি, হ্যাঁ, যৌগের 1 মোল, যৌগের 1 মোল, তাহলে যৌগের 1 মোল, 1 মোল, তাহলে কোন যৌগের 1 মোল নিতে হবে। ওই 1 মোলের মাঝে কোন একটা নির্দিষ্ট প্রজাতির যতগুলো বন্ধন থাকবে, হ্যাঁ, নির্দিষ্ট প্রজাতির প্রকৃতির বন্ধন ভাঙতে গড় শক্তি। তাহলে বন্ধন শক্তিটা কি? কোন যৌগের 1 মোল নিয়ে ওই 1 মোলে কোন একটা নির্দিষ্ট প্রজাতির যতগুলো বন্ধন থাকবে সবগুলো বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি লাগবে তার গড় শক্তিকে বলা হবে ওই বন্ধনটার বন্ধন শক্তি। বুঝলা না? আমি বুঝাই দিতেছি, দেখো খুব সহজে একটা উদাহরণ দিলেই তুমি বুঝে যাবা। ধরো H2O পানি, তো এখন তুমি বলো পানি H2O, তো H2 এর গঠনটা নিশ্চয়ই সবাই জানো। H2 এর গঠনটা কি? H2 এর গঠনটা হচ্ছে এরকম, H বন্ড O বন্ড O, O বন্ড H, এই হচ্ছে H2O। দেখো 1 মোল H2O নিছে না? তো এখন এইখানে দেখো H2O তে OH OH কয়টা বন্ধন আছে? 2টা। তো এখন এখানে 2টা বন্ধন একসাথে না ভাঙে আমি করব কি? আলাদা আলাদা ভাবে ভাঙবো।
তো ধরো প্রথমে একটা বন্ধন আমি ভাঙলাম, তো লেটস সে একটা বন্ধন আমি ভাঙতেছি। তো ধরে নাও যে আমি এই বন্ধনটা ভাঙতেছি, হ্যাঁ এই বন্ধনটা ভাঙতেছি। তো এখন এই বন্ধনটা ভাঙলে কি কি থাকবে, এইটা থাকবে। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে আমার কিছু শক্তি লাগবে, এবং এই শক্তির মানটা হচ্ছে তোমার প্লাস 502.8 কিলো জুল তাপ লাগে। কথা বুঝছো? এখন দেখো তো এইটাতে কি একটাই বন্ধন ছিল, দুইটা ছিল। তো এখন আবার আমার আরো একটা বন্ধন আছে OH, তাহলে এই বন্ধনটাও ভাঙো। এই বন্ধন ভাঙলে কি পাওয়া যাবে, একটা H পাওয়া যাবে, একটা O পাওয়া যাবে। এই ক্ষেত্রেও কিছু তাপ লাগবে, সেই তাপের মানটা হচ্ছে 422.58 কিলো জুল। এখন লক্ষ্য করো ভালো করে, এখন যদি আমরা একটু বন্ধন শক্তি হিসাব করতে চাই, তাহলে আমার জাস্ট হচ্ছে এইটাকে সমীকরণগুলোকে একসাথে করে যোগ দিয়ে দিতে হবে। তো লক্ষ্য করো, আমি যদি সমীকরণগুলোকে একসাথে করে যোগ দিয়ে দেই, তাহলে যেটা পাবো সেটা দেখো ফাইনাল কি পাওয়া যাইতেছে। লক্ষ্য করো, এই যে এখানে এটা ভাঙছি, হ্যাঁ দেখো যেটা পাওয়া যাবে 1 মোল পানি, এইটাকে ভাঙলে আমি পাইছি হচ্ছে তোমার 2টা H আর একটা O, এবং এই ক্ষেত্রে টোটাল তাপ লাগবে হচ্ছে তোমার 925.38 কিলো জুল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দেখো তোমার তাপটা যে লাগছে, এই তাপটা কয়টা বন্ধন ভাঙার ক্ষেত্রে লাগছে, মানে কি বলে OH কয়টা বন্ধন ভাঙার ক্ষেত্রে লাগছে, দুইটা। তাহলে এই ক্ষেত্রে OH বন্ধনের, হ্যাঁ এই যে এই বন্ধনের HO এর বন্ধন শক্তি, এর বন্ধন শক্তি শক্তি ইজিক্যালস টু কত হবে, এটা হবে হচ্ছে তোমার প্লাস 925.38 ভাগ 2, অর্থাৎ গড় করার জন্য দুইটার জন্য বের করছো, তাহলে দুইটার জন্য এই মানটা পাইছো, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, এবং 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 462.58 কিলো জুল। তাহলে এই যে আমি পাইলাম, এইটা হচ্ছে পানির অণুতে OH বন্ধনের বন্ধন শক্তি। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো তো, যদি তোমার আমি প্রশ্ন করি যে মিথেন অণুতে CH বন্ধনের বন্ধন শক্তি কেমনে হিসাব করবা, তাহলে দেখো তো এখানে টোটাল কয়টা বন্ধন আছে ভাঙতে হবে। এখানে টোটাল বন্ধন আছে 4টা। ধরো এইটা ভাঙতে আমার শক্তি লাগছে A, এইটা ভাঙতে লাগছে B, এইটা ভাঙতে লাগছে X, আর এইটা ভাঙতে লাগছে মনে করো যে Y। তাহলে এই ক্ষেত্রে বন্ধন শক্তিটা কত হবে, হ্যাঁ CH এর বন্ধন শক্তি, হ্যাঁ বন্ধন শক্তি, এই বন্ধন শক্তি হবে কত, এটার হবে হচ্ছে A প্লাস B প্লাস X প্লাস Y ভাগ কত 4। তাহলে এই ক্ষেত্রে যে মানটা পাওয়া যাবে এইটাই হবে এর বন্ধন শক্তি। আশা করি তুমি বুঝতে পারছো বন্ধন শক্তি জিনিসটা কি। ওকে, তো এখন দেখো এই জায়গায় আমি কিছু বন্ধন শক্তির একটা লিস্ট এখানে আছে। তো লক্ষ্য করো, এটা হচ্ছে খুব কমনলি বন্ধন শক্তি হিসাব করা যায়। তো এখানে বন্ধন শক্তি যে এরকমই হবে সবসময়, বিষয়টা এরকম না। কারণ বন্ধন শক্তি ডিপেন্ড করে হচ্ছে তোমার মানে পারিপার্শ্বিক আরো যে পরমাণুগুলো আছে সেগুলোর উপর। যেমন ধরো আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো আমি লিখলাম CH3CH3। তো দেখো এইটার ক্ষেত্রে বন্ধন শক্তি C বন্ড C এর যে বন্ধন শক্তি পাওয়া যাবে, এইটার ক্ষেত্রে কিন্তু একই বন্ধন শক্তি পাওয়া যাবে না, তবে কাছাকাছি পাওয়া যাবে। কথা বুঝছো? কারণ এইটার ক্ষেত্রে একরকম অণুর গঠন, এটার ক্ষেত্রে আরেক রকম, কাছাকাছি পাওয়া যাবে। তো এই জন্য একটা বন্ধন শক্তির একটা লিস্ট হচ্ছে এখানে দিচ্ছি। কিন্তু তোমার ওয়ার্ড হওয়ার কিছু নাই, এইগুলা লিস্ট তোমার কিছুই মুখস্থ করা লাগবে না। তোমার অঙ্ক যখন আসবে এই লিস্টের মানগুলো দেওয়া থাকবে, তুমি এটা দেখে দেখে মান বসাবা। ক্লিয়ার? ওকে ফাইন। তো চলো এরপরে আমরা যেটা পড়বো, হ্যাঁ একটা সূত্র, দুইটা সূত্র পড়বো মেইনলি। একটা হচ্ছে তোমার লেভিয়েসির সূত্র। হ্যাঁ দেখো বিজ্ঞানী অ্যান্টোইন লেভিয়েসি, দেখো এই লেভিয়েসের একটা সূত্র, এই সূত্রটা নিয়ে আমি একটু কথা বলি। দেখো এই সূত্রটা খুবই সহজ একটা সূত্র। এই ভদ্রলোক মানে কত সালে জন্মাইছে, 1743 সালে, আর মারা গেছে হচ্ছে তোমার 1794 সালে। তাহলে খুব বেশি মনে হয় বাঁচে নাই, তাই না? আচ্ছা, এইটাই হওয়ার কথা আর কি। হ্যাঁ এরকমই। তো দেখো একটু ভালো করে, তো আমরা এই লেভিয়েসের সূত্রটা কি সেইটা একটু বুঝি। দেখো লেভিয়েসে খুব সহজ একটা সূত্র দিছে। কিরকম সূত্র দিছে? ধরো আমি লিখলাম কার্বন প্লাস অক্সিজেন মিললে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড, তাই না? কার্বন ডাই অক্সাইড। দেখো এই ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় কত, -393.5 কিলো জুল। এই তো। তো এখন ল্যাভয়েসে বলতেছে আমি যদি বিক্রিয়াটাকে উল্টা দিক থেকে ঘটাই, মনে করো কিভাবে, কার্বন
এইটা ভেঙে তৈরি করলাম হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন। তাহলে ল্যাবরেটরিতে বলতেছে এই ক্ষেত্রেও একেবারে সমান পরিমাণ তাপের পরিবর্তন হবে, অর্থাৎ এই ক্ষেত্রে তাপের পরিমাণ হবে 393.5 কিলো জুল। কিন্তু শর্ট মানে একটা ছোট্ট পরিবর্তন, সেটা হচ্ছে আগে যে দুই থাকতো মাইনাস, তাহলে এখন হয়ে যাবে কি প্লাস, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ল্যাবরেটরির সূত্রটা এরকম যে কোনো একটা বিক্রিয়া সম্মুখ দিকে সংঘটিত হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয়, পশ্চাৎ দিকে সংঘটিত হলেও একই পরিমাণ তাপের পরিবর্তন হবে, শুধু চিহ্নটা ভিন্ন হবে। ক্লিয়ার? আশা করি বুঝার কথা। ধরো আমি একটা উদাহরণ দেখি তুমি পারো কিনা। ধরো আমি লিখলাম a প্লাস বি, হ্যাঁ, মিললে উৎপন্ন হইলো সি তো প্লাস ডি। এখন ধরো এই ক্ষেত্রে তোমার ডেল এইচ ইজ ইকুয়াল টু পাইলা হচ্ছে প্লাস এক্স। কত পাইছো? প্লাস এক্স। এখন তোমারে যদি বলি যে এই ক্ষেত্রে সি প্লাস ডি এইটা বিক্রিয়া করলে উৎপন্ন হইলো এ প্লাস বি, তাহলে বলো এই ক্ষেত্রে ডেল এইচ এর মানটা কত হবে? খুব সিম্পলি মাইনাস এক্স, আর কিছুই না। কোথায় কি বুঝছো? তাহলে কোনো একটা বিক্রিয়া সামনে ঘটলে যে তাপ পরিবর্তন হবে, পেছনে ঘটলে একই তাপের পরিবর্তন হবে, শুধু চিহ্নটা কি হবে? ভিন্ন হবে, আর কিছুই না। ল্যাবরেটরিতে এইটুকুই বলছে। ক্লিয়ার? এখন আসো আরেকটা সূত্র আমাদের একটু পড়তে হবে, সেটা হচ্ছে হ্যাসের সূত্র। হ্যাঁ, দেখো বিজ্ঞানী হ্যাস এই ভদ্রলোক একটা সূত্র দিতে, তো এই সূত্রটাও জানাটা খুব জরুরি, হ্যাঁ, এবং খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। সূত্রটা কি ছিল জানো? হ্যাসের সূত্রটা ছিল এরকম। তো হ্যাসের সূত্রটা বুঝার আগে তোমাকে আমি একটা মানে ছোট্ট উদাহরণ একটু বুঝাই। ধরো ধরো তুমি একটা কাজ করছো, হ্যাঁ, একটা গল্প বুঝো ছোট একটা, তাহলে তোমার বুঝতে আর কি সহজ হবে। ধরো এই হচ্ছে এখানে তুমি আছো এখন বর্তমানে, তো তুমি করলা কি, এখান থেকে একটা রিক্সা নিলা। রিক্সা নিয়ে তুমি করলা কি, এখান থেকে এই জায়গায় গেছো। তাহলে এইটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত গেছো। তাহলে কি আমি বলতে পারি এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, শুরু। এটা হচ্ছে তোমার শুরু, আর এটা হচ্ছে শেষ। হ্যাঁ, এটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে এইটা হচ্ছে শেষ। তাহলে শুরু থেকে শেষ, এই তো। তো এখন এই জায়গায় যাওয়ার পরে মনে করো রিক্সাওয়ালা মামাকে তুমি ভাড়া দিছো, ধরো ধরো যে হচ্ছে 30 টাকা ভাড়া দিছো। কত টাকা ভাড়া দিছো? 30 টাকা। হ্যাঁ, 30 টাকা ভাড়া দিছো, ভালো কথা। এখন বিজ্ঞানী হ্যাস সে করছে কি জানো? মনে করো এখানে উঠছে, হ্যাঁ, ধরো এই যে এখান থেকে সে রিক্সায় উঠছে, রিক্সাওয়ালা মামারে বলছে রিক্সাওয়ালা মামা চলেন। তো রিক্সাওয়ালা মামা এখান থেকে সে রিক্সায় উঠছে, উঠার পর হ্যাস করছে কি জানো? এইখানে যায়া সে এইখানে এই পর্যন্ত গেছে, মনে করো এই যে এইখানে গেছে। তো এখন এই পর্যন্ত গিয়ে সে আবার বলছে যে মামা একটু এখন এদিক চলেন। সে আবার এদিক গেছে রিক্সা দিয়া, হ্যাঁ, ধরো হচ্ছে সামনে দিয়ে গেছে। তো গিয়া সে এখানে কিছুক্ষণ ছিল, হ্যাঁ, এখান থেকে সে আবার করছে কি, এখান থেকে এই পর্যন্ত গেছে। হ্যাঁ, তো ধরো এই যে এই হচ্ছে মূলত হ্যাস গেছে। তো এখন তুমি আমার বলো তো, এই যে মানে হ্যাস হচ্ছে শুরু করছিল তুমি যেখান থেকে শুরু করতে এখান থেকে, আর যাই শেষ করছে তুমি যেখানে শেষ করছিলে সেখানেই। এখন তুমি বলো হ্যাসকে যদি তুমি ভাড়া দেওয়ার কথা বলো, রিক্সাওয়ালাকে হ্যাস কত দেওয়ার কথা? 30 টাকায় দেওয়ার কথা না তার চেয়ে বেশি দেওয়ার কথা? নিশ্চয়ই তোমার মাইন্ড বলতেছে বেশি দেওয়ার কথা, কিন্তু না। হ্যাস ওই লোকটাকে যুক্তি দিয়ে বুঝায়া সে 30 টাকায় ভাড়া দিবে। কয় টাকা ভাড়া দিবে? 30 টাকায়। এখন প্রশ্ন হচ্ছে তুমি কেমনে বুঝবা? তুমি বুঝতেছো না যুক্তিটা কেমনে দিবে। সে এইভাবে যুক্তি দিবে যে আমি যেখান থেকে শুরু করছি উনিও তো একই জায়গা থেকে শুরু করছিল, আমি যেখানে শেষ করছি উনিও তো একই জায়গায় গিয়ে শেষ করছে। তাহলে উনি যদি 30 টাকা ভাড়া দেয়, তাহলে আমি কেন 30 টাকার উপরে ভাড়া দিব? আমি 30 টাকার উপরে ভাড়া দিতে পারবো না। তাহলে হ্যাসের কথা হচ্ছে কি, কোনো একটা জায়গার যদি শুরু এবং শেষ এই দুইটা অবস্থান ঠিক থাকে, তাহলে যে দিক থেকেই যাওয়া হোক না কেন সমান পরিমাণ হচ্ছে তাপের পরিবর্তন হবে। বুঝলা না? না, একটু আমি বুঝাই দিতেছি, খুব সহজে বুঝো। ধরো আমি একটা বিক্রিয়া, হ্যাস তো বিক্রিয়ার জন্য এটা দিচ্ছে। ধরো আমি একটা বিক্রিয়া করতেছি, ধরো এ থেকে বি উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? বি। তো এই এ থেকে বি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে মনে করো তাপের পরিবর্তন হচ্ছে ডেল এইচ পরিমাণ। কি পরিমাণ? এখন যদি বিক্রিয়াটা এইভাবে হয়, মনে করো এ থেকে ধরো যে হচ্ছে এক্স হইছে, এখন এই ক্ষেত্রে তাপের পরিবর্তন হইছে মনে করো H1 পরিমাণ। তারপরে আবার এক্স থেকে মনে করো যে ওয়াই হইছে। কি হইছে? ওয়াই। এই ক্ষেত্রে মনে করো তাপের পরিবর্তন হচ্ছে ডেল H2 পরিমাণ। এখন ওয়াই থেকে তারপর বি হইছে, এই ক্ষেত্রে তাপের পরিবর্তন হইছে মনে করো ডেল H3 পরিমাণ। তাহলে হ্যাস বলতেছে এই ক্ষেত্রে যেটা লেখা যাবে সেটা হচ্ছে ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল H1
প্লাস ডেল এইচ টু প্লাস ডেল এইচ থ্রি। অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার শুরু এবং শেষ এটা যদি ঠিক থাকে তাহলে বিক্রিয়া যে পথেই ঘটানো হোক না কেন তাপের পরিবর্তন সমান হবে। অর্থাৎ বিক্রিয়ার শুরু হচ্ছে এ, এটা হচ্ছে স্টার্ট, হ্যাঁ, বা শুরু, হ্যাঁ, এটা হচ্ছে শুরু, আর এইটা হচ্ছে শেষ। তাহলে বিক্রিয়ার শুরু এবং শেষ যদি ঠিক থাকে তাহলে বিক্রিয়া সরল পথে বা সোজা এক ধাপে ঘটানো হোক বা একাধিক ধাপে ঘটানো হোক না কেন তাপের পরিবর্তন সমান হবে। অর্থাৎ এইটা সমান সমান এইগুলো। ক্লিয়ার? আশা করি এখন বুঝছো। তাহলে হেফের সূত্রটা আর লেভিজের সূত্রটা, এই দুইটা সূত্র একটু লাগবে সামনে অঙ্ক করার ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এখন আসো আমরা কিছু ম্যাথ করব। হ্যাঁ, তো দেখো গাণিতিক সমস্যা, আমরা এই ম্যাথ গুলো খুব গুরুত্বপূর্ণ। আমি একটা একটা করে ম্যাথ সবগুলো ম্যাথই সলভ করে দেবো। হ্যাঁ, দু একটা ম্যাথ হয়তো তুমি নিজে নিজে করলে আরো একটু বেশি তুমি অ্যাডভান্স হইতে পারবা। তো দেখো এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে আসলে কিছুই না, তুমি যদি খালি যোগ বিয়োগ জানো তাহলে ম্যাথ করতে পারবা। ঠিক আছে? তো ম্যাথ করার জন্য একটু ক্যালকুলেটর লাগবে। আমার কাছে ক্যালকুলেটর নাই, মোবাইলে একটা ক্যালকুলেটর আমি অন করে নিতেছি। হ্যাঁ, মোবাইলের ক্যালকুলেটর দিয়ে আমরা হচ্ছে ম্যাথ গুলো করবো। কেমন? তো চলো একটু আমরা ধরো ক্যালকুলেটরটা বের করে নিই। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। ওকে, ফাইন। এখন দেখো আমরা একটু শুরু করি। তো লক্ষ্য করবে একটু ভালো করে। দেখো প্রথমেই একটা ম্যাথ একটু লক্ষ্য করো, এখানে বলছেটা কি, ম্যাথটা বুঝতে হবে, আগে পড়তে হবে। লিখছে যে তথ্যগুলোর সাহায্যে মনোক্লিনিক সালফার, সালফারের একটা রূপভেদ, রম্বিক সালফার, সালফারের এটা আরেকটা রূপভেদ। এখন বলছে মনোক্লিনিক সালফার থেকে রম্বিক সালফারের রূপান্তরে কি পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হবে। দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মটা হচ্ছে কি, মনোক্লিনিক সালফার থেকে রম্বিক সালফার। এই যে এইটুক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে আমার কি বিক্রিয়া করতে হবে এইখানে আছে। তার মানে আমার বিক্রিয়াটা হবে মনোক্লিনিক সালফার টু রম্বিক সালফার। ক্লিয়ার? তাহলে তোমার এরকম অঙ্ক করার জন্য প্রথম কাজ হচ্ছে তোমাকে কি করতে বলছে অঙ্কে সেইটা আগে বিক্রিয়াটা করা। তার মানে একটা বিক্রিয়াই করতে বলবে। তো চলো আমি দেখি এখানে কি আমাকে করতে বলছে। হ্যাঁ, ওই বিক্রিয়াটা আমি আগে করবো। এখানে দেখো আমাকে বলছে মনোক্লিনিক সালফার থেকে রম্বিক সালফারের রূপান্তর। তাহলে আমি লিখি একটু, সালফার মনোক্লিনিক, হ্যাঁ, মনোক্লিনিক থেকে রম্বিক সালফার, যা বলবে সরাসরি লিখবা। হ্যাঁ, এরকম ভাবে লিখবা, রম্বিক। এই এখন আসো, এই যে আমার যে বিক্রিয়াটা করতে বলছে, এই বিক্রিয়াটা করার ক্ষেত্রে, হ্যাঁ, এই বিক্রিয়া করার ক্ষেত্রে আমাকে হেল্প নিতে বলছে কি, নিচের তত্ত্বগুলোর। এখন দেখো তো নিচের যে তত্ত্বগুলো সেটা কি কি তত্ত্ব আছে, 1 নং বিক্রিয়া, 2 নং বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ার মানে সাহায্যে আমি এই কাজগুলো করব। এখন এই একবারে সহজ একটা, এই মানে একটা প্রশ্নই বুঝো, আর আরগুলো তুমি এমনিই পারবা। দেখো কি করব আমরা, লক্ষ্য করো তোমাকে যে বিক্রিয়াটা করতে বলছে ওইটাতে মনোক্লিনিক কোন পাশে আছে, হাতের বাম পাশে। তো তুমি একটু খুঁজবা যে তোমার যে বিক্রিয়াগুলো দেওয়া আছে ওইটাতে কোনটাতে মনোক্লিনিক আছে। দেখো আমার মনোক্লিনিক আছে হচ্ছে এই যে এই বিক্রিয়াটাতে, অর্থাৎ প্রথমটাতে মনোক্লিনিক আছে, তাই না? তো আমার এই প্রথমটাতে মনোক্লিনিক আছে, একটু লক্ষ্য করো, এই যে হচ্ছে আমার মনোক্লিনিক এইটাতে আছে। তো দেখো তো মনোক্লিনিক এটাতে কোন পাশে আছে, হাতের বাম পাশে আছে। দেখো তো তোমার যেটা করতে বলছে ওইটা তো হাতের কোন পাশে আছে, বাম পাশে আছে। তোমার যেটা করতে বলছো ওইটাতে কয় মোল মনোক্লিনিক আছে, 1 মোল। যেটা দেওয়া আছে ওইটা তো 1 মোলই আছে। তাহলে ওই বিক্রিয়াটাকে আমি হুবহু লিখবো, এবং হুবহু যে বিক্রিয়াটাকে লিখতে হয় ওইটার ক্ষেত্রে এইরকম ভাবে লিখতে হয়, যত নং বিক্রিয়া অত নং ইনটু 1। তাহলে দেখো তো হুবহু লিখি, এস মনোক্লিনিক, হ্যাঁ, মনোক্লিনিক। একটা বিক্রিয়া বুঝো, বাকিগুলো এমনি পারবা। এটার সাথে প্লাস O2 গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস। আর এই ক্ষেত্রে ডেল এইচ কিছুই করো না, তার ডেল এইচ যা আছে তাই থাকবে, মাইনাস 71.7 কিলো ক্যালোরি। এই লিখলাম, ভালো কথা। এখন আসো পরেরটাতে আমি একটু যাই। দেখো আমার কাছে রম্বিক সালফারটা কোন পাশে আছে, আমার বিক্রিয়ায় কোন পাশে, বাম পাশে। এখন বুঝতে হবে উপরে বিক্রিয়া রম্বিক কোনটাতে আছে। দেখো রম্বিক আছে 2 নং বিক্রিয়ায়। এখন 2 নং বিক্রিয়া রম্বিক আছে দেখো হাতের কোন পাশে, বাম পাশে। কিন্তু তোমার লাগবে কোন পাশে, বাম পাশে। বাম থেকে ডানে নিবা। বাম থেকে ডানে নেওয়ার জন্য একটা কাজ করলেই হবে, সেটা হচ্ছে মাইনাস দিয়ে পুরো সমীকরণে গুণ দিলেই বামের জিনিস ডানে চলে আসবে, ডানের জিনিস বামে চলে আসবে। বুঝে আসালা না? আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো তোর একটা বিক্রিয়া A প্লাস B
এটা থেকে উৎপন্ন হয়েছে মনে করো সি প্লাস ডি। এখন তুমি যদি এই বিক্রিয়াটাকে জাস্ট হচ্ছে -1 দ্বারা গুণ দাও তাহলে কি হবে, -a মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি। তাহলে এখন দেখো তো আমি যদি ওই পাশের গুলি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে, প্লাস সি। তাহলে সি প্লাস ডি আর এই পাশে হবে এ প্লাস বি। তাহলে বুঝছো, কোন সমীকরণকে মাইনাস দ্বারা গুণ দিলে ওই পাশের জিনিস এই পাশে চলে আসে আর এই পাশের জিনিস ওই পাশে চলে যায়। তাহলে আমাদের এই রম্বিকটাকে ওই পাশে লাগবে, তাই তো? তাহলে রম্বিকটাকে যদি ওই পাশে লাগে আমরা শুধু এই সমীকরণটা, রম্বিক কয়টা আছে এখানে, একটা, আর আমার লাগবে একটা, তাহলে -1 দ্বারা গুণ দিব। তাহলে 2 নং ইন্টু -1। তাহলে দেখো ওই পাশের জিনিস এই পাশে নিয়ে এসে পড়ো, সালফার ডাইঅক্সাইড গ্যাস, রম্বিক, হ্যাঁ রম্বিক প্লাস O2 গ্যাস। এখন দেখো যেহেতু আমি সমীকরণকে গুণ দিছি তাই হচ্ছে ডেল এইচটাকে গুণ দিতে হবে। তাহলে এটা শুধু হবে প্লাস 71.1 কিলো ক্যালোরি, শেষ, আর কিছুই না। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে খালি যোগ বিয়োগ করবা। কিভাবে, এই যে সমীকরণ দুইটাকে যোগ করে দিই, হ্যাঁ দেখো সমীকরণ দুইটাকে জাস্ট যোগ করে দিতেছি। কিভাবে যোগ করব, এই একবারে স্বাভাবিক নিয়মে যোগ করব। লক্ষ্য করো, দেখো এই পাশে আছে হচ্ছে এস মনোক্লিনিক, তাহলে আমি লিখলাম এস মনোক্লিনিক। দেখো সালফার ডাইঅক্সাইড কাটা, অক্সিজেন এই পাশে আছে ওই পাশেও আছে কাটা, তাহলে ওই পাশে আছেটা কি, শুধুমাত্র আছে হচ্ছে এস রম্বিক। এখন দেখো এই যেহেতু এইগুলোকে যোগ করছি তাই এইটাকেও যোগ করতে হবে, আর এটাকে যোগ করলে কত আসবে দেখো, -0.6 কিলো ক্যালোরি। তার মানে এস মনোক্লিনিক থেকে এস রম্বিকে রূপান্তরে আমার যে তাপ শক্তির পরিবর্তন হবে সেটার মান হচ্ছে -0.6 কিলো ক্যালোরি। আশা করি বুঝছো। একটু দেখো অঙ্কটা দেখলে তুমি বুঝবা। তাহলে অঙ্কের সিস্টেমটা কি করতে হবে সেটা আগে লিখতে হবে, দেন ওই অনুযায়ী আমি মানে কি বলে গুণ করব, কি দিয়ে গুণ করব সেগুলো আমরা এমনি বুঝবো। ক্লিয়ার? আর যদি একটা অঙ্ক করি দেখো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসো, এরপরে অঙ্কটার দিকে একটু তাকাও, দেখো তো অঙ্কটাতে কি বলছে। বলছে H2C2, হ্যাঁ এটা কি বলো, এটা হচ্ছে ইথাইন গ্রাফাইট আর হচ্ছে হাইড্রোজেন, এর দহন তাপ এর মান যথাক্রমে এত এত আর হচ্ছে এত। তার মানে এই কয়েকটা বিক্রিয়ার দহন তাপ দেওয়া আছে, চাইছেটা কি, চাইছে হচ্ছে এদের গঠন তাপ চাইছে। দেখো তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা আগে একটু লিখি আমরা, হ্যাঁ চলো। তো প্রথমে যেটা লিখতে হবে সেটাতে আমি একটু যাইতেছি। দেখো প্রথমে আমার লিখতে হবে কি, তোমার এগুলোর দহন তাপ। তাহলে দহন তাপ মনে আছে তো, দহন যার দহন ঘটবে তাকে হাতের বিক্রিয়ক অংশে 1 মোল লিখতে হবে। তাহলে প্রথমে আমি লিখবো C2H2, এটার দহন মানে কি, এটা 1 মোল কার সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া। দেখো এইটার সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করি তাহলে একবারে সহজ বাংলা ভাষায় উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। দেখো বিক্রিয়াটা সমতা হয়েছে কিনা, এই পাশে 2টা কার্বন আছে এই পাশে একটা, তাহলে এটারে 2 দ্বারা গুণ দিতে হবে। এখন এই পাশে হাইড্রোজেন কয়টা, 2টা, ওই পাশেও দেখো 2টা, তাহলে শেষ। এই পাশে অক্সিজেন আছে কয়টা, 2 দুগুণে 4, 4 আর 1 কত 5, কিন্তু এখানে আছে কয়টা, 2টা। তাহলে আমরা যেটা করব 5/2 করলে কাজ হয়ে যাবে। তাহলে দেখো এই ক্ষেত্রে ডেল এইচ এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে, উৎপন্ন তাপ যেহেতু তাহলে উৎপন্ন তাপ মাইনাসে হবে, -310.62 কিলো ক্যালোরি। এই ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, এটাকে আমরা 1 নং দেওয়া আছে, 1 নং বিক্রিয়া। তারপরে আসো 2 নং যে বিক্রিয়াটা দেওয়া আছে কার্বনের দহন তাপ, তার কার্বন, আমি অবস্থাগুলো লিখতেছি না, হ্যাঁ কার্বন প্লাস অক্সিজেন মিললে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। এই ক্ষেত্রে ডেল এইচ এর মানটা দেওয়া আছে -94.05 কিলো ক্যালোরি। দেখো দহন তাপ সবসময় উৎপন্ন তাপ বা মাইনাস হবে, হ্যাঁ। আর 3 নাম্বার দেওয়া আছে হাইড্রোজেনের দহন তাপ, তাহলে হাইড্রোজেন কয় মোল নিব, 1 মোল। এটাকে দহন করার জন্য অক্সিজেন নিতে হবে, উৎপন্ন হবে কি H2O। এখন দেখো সমতা করতে চাইলে হাইড্রোজেন 2টাই রাখতে হবে, ওই পাশে 2টা হয়ে গেছে, তাহলে হাফ দ্বারা ভাগ দিয়ে গুণ দিয়ে দাও। ডেল এইচ এর মানটা হচ্ছে কত, -68.32 কিলো ক্যালোরি। এই আচ্ছা এরপরে আসো, এগুলো দেওয়া আছে। এখন দেখো চাইছেটা কি সেটাতে আমি যাই।
বলছে যে C2H2 এর গঠন তাপের মান কত হবে, এইটা হচ্ছে চাইছে। এই চাওয়া জিনিসটা এখন আমাদের লিখতে হবে, কারণ এইটা না জানলে আমরা কি করব সেটা আমি কখনোই বুঝতে পারবো না। তো চলো যেটা চাইছে সেটা একটু লিখি। দেখো চাইছে হচ্ছে এইটার গঠন তাপ। এখন গঠন তাপ বের করার জন্য আমরা জানি গঠন তাপের জন্য এইটা 1 মোল গঠিত হবে, তাহলে C2H2 গঠিত হয়েছে 1 মোল। এখন এইটা গঠিত হওয়ার ক্ষেত্রে কয়টা কার্বন লাগছে, দুইটা কার্বন লাগছে। কার্বন থাকে কিভাবে, সি অবস্থায়, তাহলে 2C, বুঝছো, কারণ উপাদান মৌলগুলো থেকে উৎপন্ন করতে হবে। হাইড্রোজেন কয়টা আছে, H2 একটা আছে, তাই না, তাহলে শুধু H2। এই যে এই বিক্রিয়াটা আমার করতে বলছে এবং এই বিক্রিয়ায় কি পরিমাণ তাপ আছে উৎপন্ন হবে সেটা আমার বের করতে হবে, অথবা কি পরিমাণ তাপ লাগবে বা তাপ উৎপন্ন হবে সেটা আমাদের বের করতে হবে। এখন আসো এই বিক্রিয়াটা বের করার জন্য আমাদেরকে কয়টা বিক্রিয়া দেওয়া আছে, তিনটা। এই তিনটার সাহায্যে আমি এই বিক্রিয়াটা বের করব। তো দেখো একবার সহজে বুঝি। দেখো লক্ষ্য করো, এইটাতে C2H2 কোন পাশে আছে, হাতের ডান পাশে, কিন্তু তোমার যে বিক্রিয়াগুলো দেওয়া আছে ওইটাতে দেখো 1 নং বিক্রিয়া C2H2 আছে হাতের কোন পাশে, বাম পাশে। তাহলে বাম পাশ থেকে ডান পাশে নেওয়া লাগবে, কি করতে হবে, মাইনাস দ্বারা গুণ দিতে হবে। এখন কত মাইনাস দ্বারা গুণ দিব, দেখো এটা আছে কয় মোল, 1 মোল, এখানেও এটা আছে 1 মোল, তাহলে -1 দ্বারা গুণ দিলে এটা ওই পাশে চলে যাবে আরামে। তো চলো এটাকে -1 দ্বারা গুণ দেই, তাহলে -1 দ্বারা গুণ দেই। হ্যাঁ দেখো -1 দ্বারা গুণ দিব, আচ্ছা -1 দ্বারা গুণ দেই মনে করো। হ্যাঁ আচ্ছা একটু লক্ষ্য করবা কত দ্বারা গুণ দিব, -1 দ্বারা, একটু ভালো করে বুঝি। দেখো -1 দ্বারা গুণ দিব, ওকে ফাইন। দেখো একটু তুলে নিই, তো কত দ্বারা গুণ দিতে হবে, -1, তাহলে -1 দ্বারা 1 নং বিক্রিয়াকে গুণ দেই। চলো তাহলে 1 নং বিক্রিয়া ইনটু -1, তাহলে 1 নং ইনটু -1। দেখো 1 নংকে যদি -1 দ্বারা গুণ দেই তাহলে এই পাশেগুলো ওই পাশে যাবে, ওই পাশেগুলো এই পাশে আসবে। তাহলে দেখো কি হইতাছে, 2 কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা এটা একটু কালারটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দেই, হ্যাঁ নইলে আবার উপরটা শুধু তোমার একটু পেস্ট লাগতে পারে। 1 নং ইনটু -1, তাহলে দেখো তো আছে এটা কি, ওই পাশে আছে হচ্ছে 2 কার্বন ডাইঅক্সাইড প্লাস H2, এই পাশে আছে একটা কি C2H2, হ্যাঁ, আর এই পাশে চলে যাবে হচ্ছে 5/2 অক্সিজেন। মাইনাস দ্বারা গুণ দিলে ডেল এসটাকে মাইনাস দ্বারা গুণ দিতে হবে, তাহলে ওখানে থাকবে কত, প্লাস 310.62 কিলো ক্যালোরি। এই ঠিক আছে, এখন আসো হইলো এটা। আচ্ছা এখন আসো আমি একটু পরে দেখি, আমার এইটাতে কার্বন আছে কয়টা, দুইটা, কিন্তু আমার 2 নং সমীকরণে কার্বন কয়টা আছে, একটা। তাহলে 2 নং সমীকরণে কার্বন যদি দুইটা বানাইতে হয়, দেখো তো কার্বন এই পাশেই লাগবে, আমার কিন্তু এই পাশে আছে, কিন্তু আমার সমীকরণে আছে দুইটা, ওখানে আছে একটা, তাহলে কত দ্বারা গুণ দিব, 2 নং রে, জাস্ট হচ্ছে 2 নং কে 2 দ্বারা গুণ দাও। হ্যাঁ 2 নং ইনটু কত, 2, তাহলে কি পাবো, জাস্ট হচ্ছে যা আছে এটা 2 দ্বারা গুণ দিয়ে দাও, 2O2, 2 কার্বন ডাইঅক্সাইড, শেষ। এখন যা আসছিল এটা 2 দ্বারা গুণ দিছি, তার মানে এই পাশেও 2 দ্বারা গুণ দিতে হবে। এখন দেখো এই পাশে যদি আমরা 2 দ্বারা গুণ দেই তাহলে কত আছে দেখো, 0.5, তাই না, ইনটু 2, তাহলে পাওয়া যাবে কত, -189 কিলো ক্যালোরি। ওকে ফাইন, এরপর আসো, এরপর আমাদের যেটা করতে হবে, দেখো এইটাতে আমার বিক্রিয়া হাইড্রোজেন আছে 1 মোল, এইটাতে হাইড্রোজেন আছে 1 মোল, বাম পাশে আছে, আমার লাগবে বাম পাশে, তাহলে কোনো কিছু দ্বারাই গুণ দিতে হবে না, 1 দ্বারা গুণ দিয়ে দিব জাস্ট। হ্যাঁ তাহলে 3 নং ইনটু 1, তো যা আছে তাই লিখবো, H2 প্লাস হচ্ছে হাফ O2, বিক্রিয়া করলে উৎপন্ন হবে H2O, যা আছে তাই। তাহলে ডেল H ইজিক্যালস টু -68.32 কিলো ক্যালোরি, শেষ। এখন শুধু আমাদের যোগ করার পালা। হ্যাঁ দেখো যোগ করে দিলেই আমাদের সমীকরণ কাজ শেষ হয়ে যাবে। তাহলে চলো যোগ করি। দেখো যোগ করব কিভাবে, একবারে সহজ নিয়মে যোগ করব। হ্যাঁ একটু আস্তে ধীরে ক্লাসটা করো, দেখবে যে বোঝা খুব সহজ, আর যদি তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে ক্লাস করো কিছুই বুঝবা না। লক্ষ্য করো এই পাশে কার্বন ডাইঅক্সাইড দুইটা আছে, এই পাশে দুইটা আছে, কাটা দিয়ে দিলাম। এই পাশে দেখো পানি আছে একটা, এই পাশে একটা, কাটাকাটি গেছে। হ্যাঁ এখন কার্বন আছে কয়টা, দুইটা। ওকে ফাইন। এরপর দেখো অক্সিজেন 2 দুগুণে 4, 4 আর মানে 1 কত, 5। দেখো এখানেও আছে কয়টা, 5টা, তাহলে অক্সিজেন গুলো কাটাকাটি শেষ। এখন এই পাশে হাইড্রোজেন আছে কয়টা, H2, আর ওই পাশে দেখো আছে কি C2H2। আমার মনে হয় এই বিক্রিয়ায় তোমার লাগতেছিল একটু আগে, তাই না? দেখো তাহলে যোগ করে যেহেতু পাইছি, তাহলে এগুলোকে যোগ করে দিব। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে কি হবে দেখো,
প্লাস 310 দশমিক এই রে ফোনও হ্যাং মারে 310 কত 62 ঠিক আছে। আচ্ছা মাইনাস 189 মাইনাস 68.32। এখন দেখো মানটা পাওয়া যাবে কত, মানটা পাওয়া যাবে হচ্ছে তোমার প্লাস 53.3 কিলো ক্যালোরি। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, কথা বুঝছো? তাহলে এইটা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তুমি যদি এই একটা অঙ্ক বুঝো, দেখো আসলে সবগুলোই এভাবে হইতে থাকবে। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? তো আমার মনে হয় বুঝার কথা আর কি। হ্যাঁ, তো একটু আরেকবার দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসলে পরের অঙ্কে যাই। তো দেখো পরের অঙ্কটা আমাদের জন্য কি আছে একটু লক্ষ্য করি। দেখো বলা আছে ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ দহন তাপ। তাহলে ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ দহন তাপ দেওয়া আছে। কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের প্রমাণ কি লেখা আছে, গঠন তাপ, সংগঠন তাপ দেওয়া আছে। ভালো কথা। এখন তোমারে বলছে যে ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ গঠন তাপ নির্ণয় করো। আমার মনে হয় এটা পারার কথা। তারপর আমি একটু লিখে দিতেছি, তুমি বাকিটুকু কাজ করো। দেখো দেওয়া আছে এটা কি, সেটা আমি লিখে দিই। সেটা কি লেখা আছে, ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ দহন তাপ। তাহলে ইথানোয়িক অ্যাসিড এই পাশে ইথানোয়িক অ্যাসিড লিখবে। ইথানোয়িক অ্যাসিডটা কি C3COOH। এটা 1 মোল নিয়ে এটাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা, উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এখন এই ক্ষেত্রে দেখো আমি যদি সমতা করতে চাই, এখানে কার্বন কয়টা আছে, 2টা, এখানে কয়টা, 1টা, তাহলে 2 দ্বারা গুণ দিলাম। এখন এই পাশে হাইড্রোজেন কয়টা আছে, 4টা, তাহলে এখানে একটা 2 দ্বারা গুণ দাও। এখন অক্সিজেন মিলাও তাহলে হয়ে যাবে। দেখো অক্সিজেন মিলাই, এখানে 2 দুগুণে 4, 4 আর 2 কত 6, তাহলে এখানে আছে কয়টা, 2টা, এখানে 2টা, তাহলে এটারে 2 দ্বারা গুণ দিলে দেখো মিলে গেছে। এখন এটার মানটা কত দেওয়া আছে, ওই যে দেখো লেখা আছে মাইনাস 867 কিলো জুল পার মোল। ওকে ফাইন, এটা হচ্ছে 1 নং বিক্রিয়া দেওয়া আছে। এরপর আসো 2 নং বিক্রিয়া কি দেওয়া আছে, ওই দেখো কার্বন ডাই অক্সাইড আর এর সংগঠন তাপ বা গঠন তাপ। হ্যাঁ, তাহলে কার্বন ডাই অক্সাইড কয় মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, 1 মোল। কই থেকে উৎপন্ন হবে, কার্বন প্লাস অক্সিজেন থেকে। তাহলে এটা হচ্ছে 2 নং বিক্রিয়া। ওকে ফাইন। এবং এই ক্ষেত্রে ডেল এইচ এর মানটা দেওয়া আছে কত, ডেল এইচ এর মানটা দেওয়া আছে মাইনাস কত তোমার 393.5 কিলো জুল পার মোল। হ্যাঁ, আচ্ছা এরপর আসো, এরপর হচ্ছে কার গঠন তাপ দেওয়া আছে, পানির। তাহলে H2 1 মোল। তাহলে কি লিখবো বলো, হাইড্রোজেন কয়টা, 2টা, তাহলে H2 প্লাস হচ্ছে হাফ O2। এখন এইটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে দেখো, এটার মান দেওয়া আছে মাইনাস 285.85 কিলো জুল পার মোল। এখন বুঝবা একটু ভালো করে। এই তিনটা বিক্রিয়া দিয়ে তোমাকে বলছে যে হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের কি বের করতে বলছে, দেখো তো ইথানোয়িক অ্যাসিডের কি বের করতে বলছে, ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ গঠন তাপ বের করতে বলছে। তাহলে আসো দেখি ইথানোয়িক অ্যাসিডের প্রমাণ গঠন তাপ। তার মানে ইথানোয়িক অ্যাসিডকে ওই পাশে লিখবা CH3COOH। এখন দেখো এইটা তৈরি হওয়ার জন্য কয়টা কার্বন লাগছে, 2টা, তাহলে 2C। কয়টা হাইড্রোজেন লাগছে, দেখো 4টা, তাহলে 2H2। কয়টা অক্সিজেন লাগছে, 2টা, তাহলে এই হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের গঠন বিক্রিয়া। এখন তুমি শুধু যোগ বিয়োগ করে উপরের যে 3টা বিক্রিয়া আছে ওগুলোকে যোগ বিয়োগ করে তুমি শুধু এটা মিলাবা, তাহলে বিক্রিয়া শেষ। ক্লিয়ার? ইথানোয়িক অ্যাসিড এই পাশে আছে, ওই পাশে নিবা, -1 দ্বারা গুণ দিবা। তারপর দেখো কার্বন লাগবে 2টা, এখানে আছে 1টা, তাহলে এটা 2 দ্বারা গুণ দিবা। তারপরে হাইড্রোজেন লাগবে কয়টা, 2টা, কিন্তু এটাতে আছে কয়টা, 1টা, তাহলে এটারও 2 দ্বারা গুণ দিবা। তারপরে দেখো অক্সিজেন অটোমেটিক মিলে গেছে। ক্লিয়ার? তাহলে আশা করি এটা পারবা। কেমন? তো চলো পরের বিক্রিয়াটাতে আমরা যাই। এখন এখানে বলছে এটা কি, দেখো বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারে। এইটাও সেম ঘটনা। ডেল এইচ এর মানটা যদি পজিটিভ হয় তাহলে তাপ হারে, আর যদি নেগেটিভ হয় তাহলে কি তাপ উৎপাদী, এটা তোমরা জানো। তো এইটার ক্ষেত্রেও তোমার কি বের করতে বলছে বলো তো, এখানেও বের করতে বলছে তোমার AB5 এর গঠন বিক্রিয়া। হ্যাঁ, AB5 এর গঠন বিক্রিয়া তাপ উৎপাদী না তাপ হারে। তাহলে AB5 এর গঠন বিক্রিয়া বের করবা, তাহলেই হয়ে যাবে। তো দেখো ওখানে তো বিক্রিয়াগুলো দেওয়াই আছে, শুধু আমি AB5 এর গঠন বিক্রিয়াটা তোমাকে লিখে দিতেছি। AB5 দেখো, AB5, হ্যাঁ AB5। এখন দেখো AB5 গঠিত হওয়ার জন্য A লাগছে কয়টা, 1টা। এ দেখো উপরে বিক্রিয়াগুলোর দিকে তাকাই, দেখো A আকারে আছে, তাহলে একটা A লাগছে, প্লাস B কি আকারে আছে দেখো তো, B2 আকারে, তাহলে B2 আকারে আছে, তাহলে B কয়টা লাগবে, 5টা, তাহলে 5 মিলাবা কেমনে, 5/2।
এই যে এখন এই বিক্রিয়ার জন্য তুমি জাস্ট হচ্ছে উপরের দুইটা বিক্রিয়া ইউজ করবা, ইউজ করে এই দুইটা বিক্রিয়া মানে উপরের দুইটা বিক্রিয়া ইউজ করে শুধু এটা মিলাবা, তাহলেই হবে। দেখো AB5 ওই পাশে আছে, কিন্তু এইটাতে AB5 এই পাশে আছে, তাহলে তোমার এইটাকে কিছুই করা লাগবে না। 2 নংকে কত দ্বারা গুণ দিবা? 2 নংকে গুণ দিবা হচ্ছে 2 নংকে কত দ্বারা গুণ দিবা? দেখো 2 নংকে গুণ দিবা হচ্ছে তুমি কত দ্বারা? আচ্ছা লক্ষ্য করো একটু ভালো করে। 2 নং, এই 2 নংটাকে গুণ দিবা কত দ্বারা? 1 দ্বারা, হ্যাঁ? তারপর লিখবা এখানে। আর 1 নং, দেখো তো এ আছে কয়টা? 2টা, কিন্তু তোমার লাগবে, তোমার ওখানে আছে কয়টা? 2টা, তোমার লাগবে কয়টা? একটা। তাহলে জাস্ট হচ্ছে 1 নংকে তুমি 2 দ্বারা ভাগ দিয়ে দিবা, তারপর লিখবা, দেখবে তো অটোমেটিকলি মিলে যাবে। ক্লিয়ার? এখানে ভাগ দিলে এই পাশেও ভাগ দিবা, দেখবে তো অটোমেটিকলি এটা হয়ে যাবে। ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তাপ হারি, আর নেগেটিভ হলে তাপ উৎপাদী। 4 নম্বর প্রশ্ন। এখন আসুন এইটা একটু আমরা কথা বলবো, হ্যাঁ? দেখো এখানে বলছেটা কি, এটাও খুবই সহজ একটা বিক্রিয়া। তো আমি একটু জাস্ট বুঝাই দেই। এইটা তুমি পারবা, এই যে এইটা তুমি পারবা, এইটা নিয়ে কোনো প্যারা নাই। গঠন তাপ উৎপাদী না তাপ হারি, ওইটা খুব সহজ। উপরে 3টা বিক্রিয়া মানে ইউজ করে তুমি শুধুমাত্র কার্বন ডাই সালফাইডের গঠন বিক্রিয়ার তাপ বের করবা, হ্যাঁ? কার্বন ডাই সালফাইডের গঠন বিক্রিয়াটা কি হবে সেটা একটু পরে লিখে দেই, তার আগে আমি এটা সলভ করি, হ্যাঁ? দেখো বলছে কি, কোন বিক্রিয়া হতে এসটিপি তে সবসময় কম পরিমাণ অক্সিজেন ব্যবহার করে 1200 কিলো জুল তাপ পাওয়া যাবে। এখন কথা হচ্ছে কম পরিমাণটা কোন এককে? পরিমাণটা হচ্ছে গ্রামে হিসাব করতে হবে। কিসে? গ্রামে হিসাব করতে হবে। অর্থাৎ কোন বিক্রিয়া থেকে কত কম গ্রামে তোমার 1200 কিলো জুল তাপ পাওয়া যাবে সেটা আমাদের হিসাব করতে হবে। তো আমি একটা করে দিতেছি, লিখলাম 1 নং বিক্রিয়ার জন্য। দেখো 1 নং বিক্রিয়ার জন্য, 1 নং বিক্রিয়াটা আমি লিখতেছি আগে, হ্যাঁ? দেখো কি আছে, কার্বন ডাইসালফাইড প্লাস 3O2 বিক্রিয়া করলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। এখন এখানে তাপ উৎপন্ন হয়েছে কত? তাপ উৎপন্ন হয়েছে কত? একটু এই পাশ করে লিখি তাহলে আসবে, হ্যাঁ? আচ্ছা, ডেল এইচ ইজিকালস টু মাইনাস 1109.2 কিলো জুল। এই এখন দেখো তো এই বিক্রিয়ায় কতটুকু কার্বন ডাই অক্সাইড আমি ব্যবহার করছি, গ্রামে হিসাব করব। 32 ইন্টু 3, তাহলে 32 ইন্টু 3 সমান সমান কত গ্রাম? 96 গ্রাম, তাই না? তাহলে দেখো তো এই বিক্রিয়ার জন্য আমি এই লাইনটা যদি লিখি ঠিক আছে কিনা? 1109.2 কিলো জুল তাপ উৎপন্ন করতে O2 প্রয়োজন কত? 96 গ্রাম, তাই তো? তাহলে এখন এত যদি হয় তাহলে একটু লক্ষ্য করবা ভালো করে, তাহলে তোমার এই একটা বিক্রিয়া করতে এতটুকু লাগছে, তাই তো? তো এখন আমি যদি একটু লিখি এখন ঐকিক নিয়ম, 1 কিলো জুল তাপ উৎপন্ন করতে O2 প্রয়োজন কত হবে? 96 ভাগ কত? 1109.2 গ্রাম, এই তো। আচ্ছা, এখন তোমার কত কিলো জুল তাপ উৎপন্ন করতে বলছে? 1200 কিলো জুল। তাহলে অতএব 1200 কিলো জুল তাপ উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন কত? 96 ইন্টু কত? 1200, হ্যাঁ? 1200 ভাগ কত? 1109.2 গ্রাম। তো এখন একটু হিসাবটা করো, দেখো কত হয়। আমি একটু হিসাব করতেছি, দেখো মানটা কত হয় দেখি। উপরে হচ্ছে 1200 ইন্টু কত? ইন্টু হচ্ছে 96। আচ্ছা, এটাকে ভাগ দেব কত দ্বারা? 1109.2। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার অক্সিজেন প্রয়োজন হবে হচ্ছে তোমার 103.85 গ্রাম। তাহলে এই সেম ভাবে হচ্ছে তুমি পরের গুলোতেও প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণটা হিসাব করবা, তাহলে দেখবা মানটা পেয়ে যাবা, হ্যাঁ? পরবর্তী গুলোতেও এইটা হিসাব করবে। দেখো কিভাবে হিসাব করবে সেটাও আমি দেখাই দিচ্ছি, লক্ষ্য করো একটু ভালো করে। দেখো এই যে এখানে উপরের যে বিক্রিয়াটা আছে সেটার দিকে একটু তাকাইলে বুঝবা, হ্যাঁ? দেখো কিভাবে বের করবা, দেখো একটু ভালো করে।
দেখো এই বিক্রিয়াটার জন্য, হ্যাঁ, এই যে এইটার জন্য দেখো এখানে অক্সিজেন আছে কত, 32 গ্রাম। কত গ্রাম? তাহলে 32 গ্রাম থেকে পাওয়া যায় এত, না সরি, এত পাওয়া যায় 32 গ্রাম থেকে, 1200 পাওয়া যাবে কত থেকে? তারপর এইটার জন্য আছে কত, 32 গ্রাম। তাহলে এত পাওয়া যায় 32 থেকে, 1200 পাওয়া যায় কত থেকে? করতে পারবা আশা করি। আর গঠন তাপ তো বলেই দিলাম, এমনি পারবা। তো কার গঠন তাপ? কার্বন ডাই সালফাইডের। তাহলে কার্বন ডাই সালফাইডের গঠন তাপের বিক্রিয়াটা কি একটু লিখো। দেখো কার্বন ডাই সালফাইডের গঠন তাপের বিক্রিয়াটা হচ্ছে তোমার কার্বন ডাই সালফাইড। হ্যাঁ, তো এটার বিক্রিয়াটা কি হবে? কার্বন প্লাস তোমার 2s। এখন এই বিক্রিয়াটা মিলানোর জন্য তোমাকে এখানে ব্যবহার করতে বলছে এই যে উপরের তিনটা বিক্রিয়া তুমি ব্যবহার করতে পারবা। দেখো এই যে উপরে যে তিনটা বিক্রিয়া আছে, এই তিনটা বিক্রিয়া ব্যবহার করে তুমি ওই বিক্রিয়াটা মিলাবা। মিলাইলেই তোমার কার্বন ডাই সালফাইডের বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারে এটা তুমি পেয়ে যাবে। এমনি আশা করি পারবা এটা। হ্যাঁ, এখন আসো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। কি লেখা আছে? এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটু মার্ক করে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ। স্টার মার্ক দিয়ে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মিথেন ও ইথেনের গঠন তাপ যথাক্রমে এত ও এত হলে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো মিথেন ও ইথেনের মাঝে কোনটি জ্বালানি হিসাবে উত্তম। খুবই গুরুত্বপূর্ণ অংশ, জ্বালানি হিসাবে উত্তম। এখন জ্বালানি হিসাবে উত্তম মানে এটা কি জানো? কি বের করতে হবে আমার? প্রতি 1 গ্রাম থেকে যেটায় বেশি তাপ পাওয়া যাবে, প্রতি 1 গ্রাম হতে যেখানে যেখানে বেশি তাপ পাওয়া যাবে ওইটাই জ্বালানি হিসাবে বেশি উত্তম। হ্যাঁ, যাবে। ওকে, তাহলে এইটা আমাদের বের করতে হবে। এখন কি কি দেওয়া আছে সেটা একটু দেখি। মিথেন ও ইথেনের গঠন তাপ, তাহলে মিথেনের গঠন তাপ, তো চলো একটু বিক্রিয়াটা লিখি একটু। দেখি মিথেনের গঠন তাপের বিক্রিয়াটা কি একটু ভালো করে বুঝবা। দেখো মিথেনের গঠন বিক্রিয়াটা এইটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, দেখো মিথেনের গঠন বিক্রিয়া কি আছে একটু বুঝো। দেখো মিথেনের গঠন বিক্রিয়া, আচ্ছা আমি একটু এগুলিকে একটু এই পাশে সরাই দিই, তাহলে কি লেখা সহজ হবে। আচ্ছা একটু দেখো মিথেনের গঠন বিক্রিয়া, তাহলে মিথেনের গঠন বিক্রিয়াটা একটু লিখি আমি। হ্যাঁ, দেখো তাহলে এখানে দেখো তো 1 2 দেওয়া আছে যেহেতু, তাহলে আমরা ক খ দিয়া লিখি এগুলোকে। হ্যাঁ, ক। মিথেনের গঠন বিক্রিয়া, গঠন মানে কি? এই পাশে মিথেন, হ্যাঁ, CH4। ওকে ফাইন। আচ্ছা এখন এটা উৎপন্ন হওয়ার জন্য কয়টা কার্বন লাগবে? একটা কার্বন আর H2। এখন এই ক্ষেত্রে উৎপন্ন তাপ বলা আছে কত? -75 কিলো জুল পার মোল। ওকে ফাইন। এরপরে আসো ইথেনের গঠন তাপ, তাহলে এটাকে আমরা খ বিক্রিয়া দিলাম, তাহলে ইথেন। তাহলে ইথেন মানে কি? CH3 এখন দেখো এই ক্ষেত্রে কার্বন লাগছে কয়টা? দুইটা। আর হাইড্রোজেন লাগছে কয়টা? 6টা। তাহলে 3 দুগুণে 6। হ্যাঁ, এই ক্ষেত্রে ডেল এইচ এর মানটা কত বলে দিয়েছে? -85 কিলো জুল পার মোল। ওকে ফাইন। এখন আসো, বুঝছো? তো এখন প্রশ্ন হচ্ছে এই যে তোমার এই দুইটা বলে দিচ্ছে আর এখানে সরাসরি দুইটা বিক্রিয়া দেওয়া আছে। এখন এইগুলো ব্যবহার করে আমি মূলত হচ্ছে তোমার মিথেন আর ইথেনের কি বের করতে বলছে? জ্বালানি হিসেবে উত্তম। জ্বালানি হিসেবে উত্তম মানে কি? জ্বলাইলে অর্থাৎ দহন করলে যেটা থেকে প্রতি 1 গ্রাম থেকে বেশি তাপ পাওয়া যাবে। তাহলে দহন করা মানে কি? এদেরকে অক্সিজেনের সাহায্যে পুরানো। তাহলে প্রথমে আমি মিথেনের জন্য হিসাবটা করব। হ্যাঁ, তাহলে আমি একটু দেখো এটা পুরোটাই সুন্দর করে করে দিয়েছি। CH4 এর জন্য একটু বুঝবা ভালো করে। দেখো CH4 এর জন্য, তাহলে CH4 এর দহন বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে CH4 এর দহন বিক্রিয়াটা কি? CH4, দেখো এই দহন বিক্রিয়া মিলাইতে হবে আমার। হ্যাঁ, CH4 এর দহন বিক্রিয়া, আচ্ছা দহন বিক্রিয়া, সরি দহন বিক্রিয়া। এখন দেখো CH4 এর দহন বিক্রিয়া, তাহলে CH4 কয় মোল নিতে হবে? 1 মোল O2 কার্বন ডাই অক্সাইড প্লাস উৎপন্ন হবে কি? পানি। তো এখন দেখো এই বিক্রিয়া তো আমাদের মিলাইতে হবে। তো মিলানোর জন্য দেখো এখানে আমার অক্সিজেন নিতে হবে কয়টা? অক্সিজেন নিতে হবে হচ্ছে তোমার দুইটা দুইটা দুইটা। হ্যাঁ, তাহলে অক্সিজেন নিতে হবে দুইটা। এখন দেখো মিলে গেছে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিক্রিয়াটা মিলানো। কথা বুঝছো? তাহলে এই বিক্রিয়া মিলানোর জন্য আমার কাছে টোটাল বিক্রিয়া আছে কয়টা? 4টা। এখন 4টার মাঝে দেখো আমার এই যে এই বিক্রিয়াটা আমার লাগবে না, অর্থাৎ খ নাম্বার বিক্রিয়াটা মিথেনের ক্ষেত্রে লাগবে না, কারণ এখানে ইথেন আছে। তাহলে এটা বাদ। তাহলে আমার কাছে বিক্রিয়া আছে কয়টা? এখানে আছে একটা আর এখানে আছে দুইটা, তাহলেই হবে। এখন দেখো আমার যে বিক্রিয়া ওইটাতে মিথেন কোন পাশে আছে? হাতের বাম পাশে।
কিন্তু তোমাকে যে বিক্রিয়াটা দেওয়া আছে এইটাতে মিথেন আছে কোন পাশে, ডান পাশে, তাহলে এই বিক্রিয়াটাকে ক নাম্বার বিক্রিয়াটাকে মাইনাস দ্বারা গুণ দিলে এই পাশে চলে আসবে। এখন এখানে মিথেন আছে একটা, তোমার লাগবে কয়টা, একটা, তাহলে আমি ক নাম্বার বিক্রিয়াটাকে -1 দ্বারা গুণ দিব। তাহলে একটু খেয়াল রাখো, তাহলে ক ইন্টু -1, তাহলে লিখতেছি ইন্টু -1, তাহলে -1 দ্বারা গুণ দিলে ওই পাশ থেকে এই পাশে চলে আসবে। তাহলে কি আসবে, CH4 এই পাশে আসবে আর সি আর H2 ওই পাশে চলে যাবে। তাহলে লিখতেছি CH4, হ্যাঁ, বিক্রিয়া করে ওই পাশে গিয়ে উৎপন্ন হবে কি তোমার সি, হ্যাঁ, সি প্লাস হচ্ছে 2H2। এখন দেখো এই জায়গায় তাপটা যেটা আছে সেটা কি -75 কিলো জুল পার মোল। তাহলে এখানে শুধুমাত্র যেহেতু মাইনাস দ্বারা গুণ দিচ্ছে এটাকেও, তাহলে কত হবে, +75 কিলো জুল পার মোল। ওকে ফাইন। এখন আসো এই পাশে আমার যেটা আছে সেটা হচ্ছে কি তোমার মানে আর কি আছে, দেখো এই পাশে আছে হচ্ছে আমার মূল বিক্রিয়ায় কি আছে, মিথেন হয়ে গেছে, অক্সিজেন লাগবে এই পাশে, হ্যাঁ, তাহলে এই পাশে অক্সিজেন লাগবে। দেখি তো অক্সিজেন কোনটাতে আছে, দেখো এই বিক্রিয়াটাতে অক্সিজেন আছে, তাই না? আচ্ছা, এখন এই বিক্রিয়াটাতে কি আছে, অক্সিজেন আছে। এখন আর আমার লাগবে এটা কি, অক্সিজেনটাই লাগবে। তাহলে অক্সিজেনটাকে আমরা এই পাশে রাখবো। কিন্তু আমার অক্সিজেন লাগবে কয় মোল, অক্সিজেন লাগবে হচ্ছে আমার এখানে আছে কয় মোল, 2 মোল। তাহলে আমার অক্সিজেন লাগবে হচ্ছে 2 মোল। তো চলো এটাকে 2 দ্বারা গুণ দিব। আচ্ছা, 2 দ্বারা গুণ দেওয়ার দরকার নাই, কারণ নিচে আবার অক্সিজেন আছে, মিলে যাবে। তো একটা কাজ করি, হাইড্রোজেন মিলাই চলো। তাহলে হাইড্রোজেন মিলাও, না হাইড্রোজেন তো নাই, কার্বন ডাই অক্সাইড মিলাই অথবা পানি মিলাই, দেখো অক্সিজেন অটোমেটিকলি মিলে যাবে। দেখো কার্বন ডাই অক্সাইড কয় মোল লাগবে, 1 মোল। কোন পাশে, হাতের ডান পাশে। দেখি কার্বন ডাই অক্সাইড কোনটাতে আছে, এটাতে, হাতের কোন পাশে, ডান পাশে। কয় মোল, 1 মোল। তাহলে এটাকে আমরা হুবহু ওভাবেই লিখবো, ঠিক আছে, দেখো অটোমেটিকলি মিলে যাবে। তাহলে এটাকে হুবহু লিখবো ওভাবে, তাহলে 1 দ্বারা গুণ দিব। তাহলে 1 নং ইন্টু কত, 1, কি আছে দেখো তো, 1 নং ইন্টু 1, তাহলে কি আছে ওটাতে, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন প্লাস অক্সিজেন উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড। ডেলএইচ এর মানটা কত দেওয়া আছে দেখি, ডেলএইচ এর মানটা দেওয়া আছে -395 কিলো জুল। তাহলে -395 কিলো জুল পার মোল। ওকে, এরপরে আসো আর কি আছে দেখি, পরের বিক্রিয়াটা কি আছে, হাইড্রোজেন, তাই না, পানি আছে ওই পাশে 1 মোল। আমার দেখি তো পানি আছে 2 মোল। তাহলে 2 মোল পানি আছে, কিন্তু এইটাতে পানি আছে কয় মোল, 1 মোল। তাহলে এই সমীকরণটারে আমার কত দ্বারা গুণ দিতে হবে, 2 দ্বারা। তাহলে 2 নং ইন্টু কত, 2। তাহলে একটু গুণ দিই, দেখো কি আছে, এই পাশ থেকে ওই পাশে যাবে। তাহলে 2H2 প্লাস O2, হ্যাঁ, আর এই পাশে 2 মোল পানি। এখন লক্ষ্য করবা একটু ভালো করে, যেহেতু এটাকে 2 দ্বারা গুণ দিছি, তাই ডেলএইচটাকে 2 দ্বারা গুণ দিতে হবে। কত, 220 কিলো জুল পার মোল। তাহলে কত হবে এটা, তাহলে -440 কিলো জুল পার মোল লেখা যাবে না, কেন, কারণ হচ্ছে এখানে 2 মোল হয়ে গেছে। তো চলো আমরা একটু জাস্ট এগুলোকে যোগ করি, তাহলেই দেখবা অটোমেটিকলি মিলে যাচ্ছে। কিভাবে মিলে যাচ্ছে তুমি নিজেও বুঝবা না। দেখো মিথেন একটা আছে, একটাই লিখলাম CH4, আচ্ছা, প্লাস। এখন দেখো তো অক্সিজেন এখানে আছে 2টা, ওই পাশে কাটাকাটির কিছু নাই, তাহলে 2O2, ভালো কথা। এখন দেখো আর কি আছে লক্ষ্য করো, কার্বন আছে একটা কাটা, হাইড্রোজেন আছে 2টা, এই পাশে 2টা, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো কার্বন ডাই অক্সাইড ওই পাশে কয়টা আছে, একটা। পানি আছে কয়টা, 2টা। তাহলে দেখো এই হচ্ছে শেষ, হ্যাঁ। এখন ডেল এইচ ইজিকালস টু, এখন নিশ্চয়ই তুমি বুঝতেছো এই জায়গায় একটা তাপ পাওয়া যাবে। দেখি কত পাওয়া যায়, চলো দেখো এইখানে যে তাপটা পাওয়া যাবে একটু যোগ করে দেই, +75, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস কত, 395, হ্যাঁ, তারপর মাইনাস কত, 440। দেখো এখানে উৎপন্ন হবে হচ্ছে তোমার 760 কিলো জুল। তার মানেটা কি, মানেটা হচ্ছে মিথেনের দহন বিক্রিয়ায় 760 কিলো জুল তাপ পাওয়া যায়। তাহলে একটু দেখো তো, আমরা বলছিলাম যে মিথেনটাকে কোন কিসে রাখবো, গ্রামে। এখানে 16 গ্রাম মিথেন আছে, কয় গ্রাম, তাহলে এখন এখান থেকে যদি আমি একটা ঐকিক নিয়ম করি, দেখো ঐকিক নিয়মটা এরকম হবে, 16 গ্রাম CH4 দহন করলে তাপ উৎপন্ন হয় 760 কিলো জুল। তাহলে 1 গ্রাম মিথেন দহন করলে তাপ উৎপন্ন হবে কত, দেখো কেমনে বের করব এইভাবে, 760 ভাগ 16 কিলো জুল। দেখি তো কতটুকু উৎপন্ন হয়। এখন দেখো এটাকে জাস্ট হচ্ছে আমরা 16 দ্বারা ভাগ দিয়ে দিব, হ্যাঁ, দেখো
তাহলে এটাকে 16 দ্বারা ভাগ দিলেই হয়ে যাবে। দেখো 47.5 কিলো জুল, হ্যাঁ 47.5 কিলো জুল। তাহলে কত পাওয়া যাবে? 47.5 কিলো জুল। তাহলে আমরা বলতে পারি প্রতি 1 গ্রাম মিথেন দহন করলে যে তাপ পাওয়া যাবে সেটার মান কত? 47.5 কিলো জুল। তাহলে 1 গ্রাম মিথেন দহন করলে এতটুকু তাপ পাওয়া যাবে। এখন তুমি সেম ভাবে শুধু ইথেনের দহন তাপটা এইভাবে বের করবা। তাহলে এখন দেখো এটাকে যদি আমরা একসাথে দেখি তাহলে এই হচ্ছে পুরো ঘটনা। এইভাবে তুমি ইথেনের দহন তাপটা বের করবা। আশা করি এখন পারবা তুমি। ইথেনের দহন তাপ বের করার ক্ষেত্রে তুমি বিক্রিয়া ব্যবহার করবা হচ্ছে এই যে এইটা খ ব্যবহার করবা, আর এদিকে এই দুইটা ব্যবহার করবা। তাহলে ইথেনের দহন তাপ হয়ে যাবে। আশা করি এই অঙ্কটাও তুমি পারবা। হ্যাঁ, তারপরে ঐকিক নিয়ম করবা, তাহলে হয়ে যাবে। এখন আসো লাস্টের দিকে চলে আসছি আমরা। হ্যাঁ, এখন এটা একটা মানে বন্ধন এনথালপি দিয়ে একটা অঙ্ক দেওয়া আছে, একটু লক্ষ্য করো ভালো করে। তো দেখো আমি একটা করে দিতেছি, বাকিটা তুমি নিজেই করতে পারবা। দেখো এটাতে কি আছে লক্ষ্য করবা। এখন বন্ধন এনথালপি দিয়ে অঙ্ক করার জন্য একটা সূত্র একটু লিখো আগে। হ্যাঁ, ডেল এইচ সূত্রটা লিখো আগে। ডেল এইচ ইজ ইকুয়ালস টু, হ্যাঁ ডেল এইচ ইজ ইকুয়ালস টু, সহজে আমি লিখে দিই আর কি। হ্যাঁ, ভাঙা, দেখো ডেল এইচ ইজ ইকুয়ালস টু ভাঙা গড়া। হ্যাঁ, ভাঙা গড়া। তাহলে ভাঙা মাইনাস গড়া। এখন এটার মানেটা কি একটু বুঝো, এটার মানেটা বুঝো। ভাঙা মানে হচ্ছে বিক্রিয়কে বিক্রিয়কে বন্ধন বন্ধন বিয়োজনে মোট শক্তি, অর্থাৎ বিক্রিয়কে যে বন্ধনগুলো আছে তাদের বিয়োজনে মোট শক্তি। আর গড়া মানে হচ্ছে উৎপাদের বন্ধন সৃষ্টিতে মোট শক্তি। এখন দেখো জাস্ট হচ্ছে বিক্রিয়ক মাইনাস উৎপাদ, তাহলেই হবে বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি। শেষ। আসো এইটা একটু করি। হ্যাঁ, একটা অঙ্ক করাই দিই আমি। দেখো এখানে তোমার মানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার গাঠনিক স্ট্রাকচার জানতে হবে। তো লক্ষ্য করো আমি এইটা করাইতেছি, সাথের একটা করাই দিই। দেখো 7 1 নম্বরে কি আছে একটু লক্ষ্য করো, CH4। এখন CH4 এর গঠনটা কি? CH4 এটার গঠনটা হচ্ছে এই যে এরকম CH4। এখন এটা হচ্ছে অক্সিজেন প্লাস O2, O2 এই হচ্ছে O2। হ্যাঁ, আর উৎপন্ন হয়েছে কি 2 কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইডের গঠনটা কি রকম নিশ্চয়ই জানো, কার্বন অক্সিজেন প্লাস 2 H2O। হ্যাঁ, এখন আসো এই বিক্রিয়ায় দেখি ডেল এইচ এর মানটা কেমনে বের করবো আমরা। লক্ষ্য করো ডেল এইচ ইজ ইকুয়ালস টু বিক্রিয়কের টোটাল বন্ধন শক্তি। দেখো তো বিক্রিয়কের টোটাল বন্ধন শক্তি, বিক্রিয়কের CH বন্ধন কয়টা আছে? 4টা। 4 ইন্টু CH প্লাস দেখো তো ও বন্ধন অক্সিজেন অক্সিজেন বন্ধন কয়টা আছে? 2টা। তাহলে 2 ইন্টু ও। আচ্ছা, এরপর আসো মাইনাস উৎপাদের টোটাল বন্ধন শক্তি। হ্যাঁ, দেখি একটু উৎপাদে CO বন্ধন কয়টা আছে? দেখো একটা আর একটা, 2টা। তাহলে 2 ইন্টু সি বন্ড ও প্লাস H2, মানে দেখো OH বন্ধন প্রত্যেকটা পানিতে OH বন্ধন আছে 2টা, টোটাল পানি আছে কয়টা? 2টা। তাহলে কত হবে? 4 ইন্টু OH বন্ধন। এই এখন মান বসাই দাও, দেখো অটোমেটিকলি হয়ে যাবে। ওই দেখো মানগুলো দেওয়া আছে উপরে, দেওয়া আছে না? মানগুলো শুধু বসাও। আচ্ছা দেখো মানগুলো শুধু বসাই দিই, লক্ষ্য করো। তো দেখো মানগুলো বসাই দিই। আচ্ছা ভালো কথা, কি আছে দেখো 4 ইন্টু CH, এই যে দেখো CH বন্ধন কত আছে? 4 ইন্টু তোমার 414। আচ্ছা ভালো কথা, প্লাস অক্সিজেন অক্সিজেন বন্ধন কত? 499। তাহলে 2 ইন্টু 499 মাইনাস মাইনাস দেখো তো 2 ইন্টু কার্বন অক্সিজেন বন্ধনের মান কত? 724। আচ্ছা প্লাস দেখো তো 4 ইন্টু OH বন্ধনের মান কত দেওয়া আছে? 460।
এখন তুমি ক্যালকুলেশন করলেই একটা মান চলে আসবে, হ্যাঁ, ক্যালকুলেশন করলেই একটা মান চলে আসবে। দেখো এই যে এখানে ক্যালকুলেশন করলেই একটা মান চলে আসবে, আর সেটাই হচ্ছে তোমার কিলো জুলে মান আসবে, কিলো জুল। আশা করি পারবা, হ্যাঁ। এই হচ্ছে বন্ধন শক্তিতে অঙ্ক যদি আসে এভাবে আমরা ইজিলি করতে পারবো, এগুলা কোনো বিষয়ই না, হ্যাঁ। তো আরেকটা আছে, ওইটা একটু তুমি নিজে করো কেমন, এই যে এটা পানিরটা এখন তুমি করতে পারবে আশা করি। এই যে এইটা, হ্যাঁ, এটা একটু করে নিবা, একটু তুলে নাও, এটা করে নিবা আশা করি, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো দেখো আমরা আর একটা অঙ্ক একটু দেখবো, হ্যাঁ। দেখো এই অঙ্কটাতে কি দেওয়া আছে, দেখো বন্ধন মানে বিক্রিয়া তাপগুলো দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। এই যে দেখো, এই যে এগুলো সব দেওয়া আছে, শুধু তুমি এই যে এই বিক্রিয়াটার জন্য বিক্রিয়া তাপ বের করবা। এই পাশে এই যে এইটা 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 এগুলি কি কি আছে এগুলো তুমি এমনি পারবা আশা করি, হ্যাঁ। এগুলো আমার করাই দিতে হবে না। দেখো বন্ধনগুলো আগে লিস্ট করে দেওয়া ছিল, এখন একটা মানে একটার পর একটা মান দেওয়া আছে। তো দেখো এরপরে যেটা আছে এইটা একটু আমি করাই দিব, এটা একটা ভালো একটা অপশন, ভালো অপশন, এটা একটু করাই দিব, হ্যাঁ। দেখো দেখো এইটাতে আছে এটা কি একটু বুঝি আগে, হ্যাঁ। দেখো ইথেন অণুর প্রমাণ সংগঠন তাপ, তার মানে ইথেনের প্রমাণ সংগঠন তাপ দেওয়া আছে, হাইড্রোজেন ও কার্বনের পরমাণুকরণ তাপ দেওয়া আছে যথাক্রমে এত ও এত। বলছে তোমার ইথেন অণুতে সিএইচ বন্ধনের বন্ধন শক্তি এত হলে সি সি বন্ধন শক্তি গণনা করো, ভালো করে বুঝবা। দেখো প্রথমে আমরা একটু লিখি ইথেন অণুর যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখতে হবে। দেখো কি লেখা আছে, ইথেন অণুর প্রমাণ সংগঠন তাপ, একটা একটা করে লিখি। দেখো ইথেনের প্রমাণ সংগঠন তাপ একটা একটা করে লিখি, হ্যাঁ। ইথেনের প্রমাণ সংগঠন তাপ, ইথেনটা কি, দেখো কি বলছে, ইথেনের প্রমাণ ইথেনের অণুর প্রমাণ সংগঠন তাপ, তার মানে ইথেন, ইথেন কোন পাশে লিখবো, এই পাশে, CH3 CH3। এখন দেখো এইটাকে সংগঠিত করতে কি কি লাগবে, কার্বন লাগবে 2টা 2C প্লাস 6টা হাইড্রোজেন, হ্যাঁ। এই এখন এইটার মান ডেল এইচ এর মানটা কত দেওয়া আছে, দেখো তো ডেল এইচ এর মানটা দেওয়া আছে হচ্ছে -85 কিলোজুল পার মোল, -85 কিলোজুল পার মোল। ওকে ফাইন। এরপর আসো আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ গঠন তাপ দেওয়া আছে, তাই না, H2 এর পরমাণু গঠন তাপ। আচ্ছা তাহলে 2 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে তোমার H2 এটা থেকে উৎপন্ন হবে এই মানে সহজ কথা ভাঙতে যে তাপটা লাগবে, তাহলে এইটা দেওয়া আছে কত, দেখো তো এটা দেওয়া আছে হচ্ছে তোমার প্লাস 218 কিলোজুল, প্লাস 218 কিলোজুল পার মোল। ওকে ফাইন, মানে পরমাণুতে পরিণত করতে, অর্থাৎ H2 কে ভাঙিয়ে পরমাণুতে পরিণত করতে যে তাপ লাগবে সেটা। আর বলছি কি কার্বনের পরমাণুকরণ তাপ, তার মানে কার্বনের পরমাণুকরণ তাপ মানে কি, কার্বনের পরমাণুকরণ তাপ মানে হচ্ছে কার্বন সলিড থেকে কার্বন গ্যাস হইতে যে তাপ লাগে, হ্যাঁ। দেখো এটার মান কত দেওয়া আছে, হচ্ছে তোমার 715 কিলোজুল পার মোল। del H is equals to minus প্লাস 715 কিলোজুল পার মোল। ওকে ফাইন। এখন তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে সি অণুতে, ইথেন অণুতে সিএইচ বন্ধন শক্তির মান দেওয়া আছে, তোমাকে এটা বের করতে দেওয়া আছে, আর সি সি বন্ধন শক্তি, এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এই যে ইথেন অণুটা দেখতেছো না, এইখানে এই যে সি সি একটা বন্ধন আছে, এই বন্ধনে বন্ধন শক্তি বের করতে বলছে। এখন দেখো আমি এখানে তোমার খুব সহজে অঙ্কটা করে দেই, দেখো লিখবো আমরা 1 নং এর জন্য কি লিখতে পারি, দেখো অটোমেটিকলি হয়ে যাবে। দেখো ওই বিক্রিয়ার জন্য যদি আমি ডেল এইচ এর সূত্রটা লিখি তাহলে বুঝতে পারবা। দেখো ডেল এইচ এর সূত্র, দেখো তো ডেল এইচ ইজ ইকুয়ালস টু এই পাশে কি কি আছে, দেখো তো কার্বন কয়টা কার্বনের আছে, পরমাণুতে পরিণত করতে হয়েছে 2টা কার্বনের পরমাণুতে পরিণত করতে হয়েছে, তাহলে 2টা কার্বনকে পরমাণুতে পরিণত করতে হয়েছে 2 ইনটু কার্বনের পরমাণুকরণ তাপ, কারণ বিক্রিয়াগুলো হয় কোন অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, কোন অবস্থায়, তাহলে কার্বন ছিল সলিড, এটাকে গ্যাসীয় অবস্থায় নিতে হয়েছে, আর গ্যাসীয় অবস্থায় নেওয়ার জন্য কতটুকু তাপ লাগবে, তাহলে 2 ইনটু 715। ওকে প্লাস দেখো তো কয়টা হাইড্রোজেন এখানে আছে, এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 3টা, তাহলে 3টা হাইড্রোজেনকে পরমাণুকরণ করতে হয়েছে, তাহলে 3 ইনটু কত 218। ওকে আচ্ছা এখানে তো ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয় নাকি, হ্যাঁ। তাহলে এই মাইনাস, এখন কথা হচ্ছে মাইনাস, দেখো এই পাশে এখানে CH কয়টা বন্ধন আছে, 3টা, এখানে কয়টা, 3টা, তাহলে 6 ইনটু CH বন্ধন, দেখো CH বন্ধনের মানটা দেওয়া আছে এই যে 413 কিলোজুল, তাহলে 413 কিলোজুল প্লাস CC বন্ধন কয়টা আছে, একটা, তাহলে C বন্ড C এই, হ্যাঁ
এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করবা। এখন তোমার দরকার হচ্ছে ডেল এইচ। ওই যে দেখো ডেল এইচটা বলা আছে, তাহলে ডেল এইচ এর মানটা কত? -85। হ্যাঁ, এখন তুমি ক্যালকুলেশন করে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাবে, তাহলে এমনিতেই মানটা হয়ে যাবে। কথা কি বুঝছো? আমার মনে হয় এটা পারবা। ঠিক আছে, আচ্ছা সেম আরেকটা অঙ্ক, এই যে এটা একটু দেখে নাও, এটা করবা, তোমার এটা বাড়ির কাজ আছে, এটা সুন্দর করে একটু করে নিবা। ওইখানে দেওয়া ছিল হচ্ছে সিএইচ বন্ধনের মান, আর এখানে সিএইচ বন্ধনের মান বের করতে বলছে, সি ডাবল বন্ড সি দেওয়া আছে। ঠিক আছে, তুমি এটা আশা করি পারবা। লাস্ট অঙ্ক দেখো, এটা হচ্ছে ওই যে হ্যাসের সূত্র থেকে অঙ্কটা। হ্যাঁ, এটাই লাস্ট অঙ্ক। দেখো এখানে প্রশ্নটা কি করছে, বলছে পি প্লাস কিউ, একটু বড় হয়ে যাচ্ছে ক্লাসটা, কিন্তু ক্লাসটা করো এক ক্লাসে শেষ করে দিই, বারবার এই ক্লাস করার কোনো দরকার নেই। পি প্লাস 2কিউ মিলে উৎপন্ন হচ্ছে এটা। হ্যাঁ, দেখো বিক্রিয়াটা দুইটা রুট দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা একটু প্রশ্নের দিকে তাকাই। প্রথম প্রশ্নটা তোমার কি করছে দেখো তো, পি কিউ এর সংগঠন তাপ বা গঠন তাপ কত হবে? আচ্ছা দেখি একটু। আগে দেখো এই পাশে কি কি দেওয়া আছে, পি কিউ টু এর দহন তাপ দেওয়া আছে যথাক্রমে। আচ্ছা পি এর দহন তাপ, তো দেখি পি এর দহন করি। এক নং বিক্রিয়া, দেখো পি, এটাকে দহন করো, ও টু এর সাথে বিক্রিয়া করো, তাহলে উৎপন্ন হবে কি PO2। ওকে, এখন PO2 এর দহন তাপ দেওয়া আছে কত, একটু দেখো তো দেওয়া আছে কত। দেওয়া আছে হচ্ছে তোমার কত, 393.3 কিলো জুল। আচ্ছা ভালো কথা, -393.3 কিলো জুল পার মোল বেবি। আচ্ছা ঠিক আছে, এরপর আসো পরের বিক্রিয়াটা কি আছে, কিউ এর দহন তাপ 297 কিলো জুল পার মোল। আচ্ছা কিউ এর একটু দহন করি দেখি। কিউ 1 মোল নিলাম O2, তাহলে উৎপন্ন হবে কি QO2 297 কিলো জুল পার মোল। ওকে, এরপর আসো আর কার দহন তাপ দেওয়া আছে, PQ2। আচ্ছা PQ2 এর দহন তাপ দেখো প্রশ্নে দেওয়া আছে, এই যে PQ2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে এটা দেওয়া আছে, তাই না? কি উৎপন্ন হয়, PO2 আর QO2 উৎপন্ন হয়, তাহলে PQ এর দহন তাপ। ভালো কথা, তাহলে বিক্রিয়াটা লিখি। আচ্ছা PQ, হ্যাঁ PQ PQ PQ2 এর দহন তাপ, তার মানে O2 এর সাথে বিক্রিয়া। বিক্রিয়া করলে কি কি জানি উৎপন্ন হয়, PO2 আর QO2, তাহলে PO2 প্লাস QO2। এখন দেখো তো এই পাশে কিউ কয়টা আছে, দুইটা, তাহলে এখানে 2 দ্বারা গুণ দিতে হবে। এখন দেখো পি দুইটা মিলে গেছে, এখন অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে হচ্ছে এখানে, অক্সিজেন আছে এখানে কয়টা, দুইটা, আর এখানে আছে দেখো 6টা, তাহলে 3 দ্বারা গুণ দিতে হবে। হ্যাঁ, এই দেখো হয়ে গেছে। আর এইটার ডেল এইচ এর মানটা কত দেওয়া আছে দেখো তো, ডেল এইচ এর মানটা দেওয়া আছে হচ্ছে তোমার 1109.2, তাহলে -1109.2 কিলো জুল পার মোল, এই হচ্ছে দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে কি, বের করতে বলছে পি কিউ এর গঠন তাপ কত। সহজ জিনিস, পি কিউ এর গঠন বিক্রিয়াটা লিখি। দেখো PQ2 এর গঠন বিক্রিয়া, PQ2 এর গঠন বিক্রিয়া, তাহলে এইগুলো দিয়ে মিলাইতে হবে আর কি, কথা বুঝো নাই? এখন দেখো পি কিউ গঠিত হইতে কি কি লাগবে, লাগবে হচ্ছে একটা পি লাগবে আর দুইটা কিউ লাগবে। দেখো তো কিউ কি অবস্থায় থাকে, কিউ অবস্থায় থাকে, তাহলে 2Q। হ্যাঁ 2Q। এখন এইটা মিলানোর জন্য উপরে 3টা বিক্রিয়া আছে, আমি ব্যবহার করতে পারবো। তো চলো একটু দেখি, একটা একটা করে ব্যবহার করি। প্রথমে লক্ষ্য করো যেটা আছে সেটা হচ্ছে আমার এই পাশে লাগবে হচ্ছে পি, আর ওই পাশে লাগবে হচ্ছে PQ। তাহলে আমরা 1 নং বিক্রিয়া, দেখো পি আছে, তাহলে ওইটা একটা আছে, এখানেও একটা, তাহলে কিছুই করা লাগবে না, তাহলে 1 নং ইন্টু 1 লিখে ফেলি। তাহলে লিখলাম, কি লিখবো, পি প্লাস O2, পি প্লাস O2 মিললে উৎপন্ন হয় কি PO2। ওকে ফাইন, যাহা আছে তাহাই লিখবো, -393.3 কিলো জুল। আচ্ছা পার মোল লিখলাম না, হ্যাঁ তুমি লিখো। আচ্ছা কিউ আছে কয়টা, দুইটা, কিন্তু এখানে কিউ আছে কয়টা, একটা, তাহলে কত দ্বারা গুণ দিব এটাকে, 2 দ্বারা, তাহলে ইনটু 2। হ্যাঁ, তাহলে 2Q। ওকে ফাইন, প্লাস 2O2, আর এই পাশে উৎপন্ন হবে কি 2QO2, তাহলে 2 দ্বারা গুণ দাও, ডেল এইচ ইজ ইকুয়াল টু কত হবে দেখো, এটাকে 2 দ্বারা গুণ দেই, দেখো এটাকে 2 দ্বারা গুণ দেই, কত আছে 297 ইন্টু কত 2, দেখো 594 হবে, 594 মাইনাস 594 কিলো জুল। ওকে ফাইন, বুঝতে হতো না? আচ্ছা এখন আসো, এরপর আমরা
আর কি লাগবে দেখো, এরপর আর যেটা লাগবে সেটাতে একটু লক্ষ্য করো। দেখো এই পাশে আমার আছেটা কি, এই পাশে আছে আমার PQ2। তাহলে PQ2 কোনটাতে আছে দেখো, PQ2 হ্যাঁ, PQ2 কই আছে দেখো, PQ2 এই যে এখানে আছে। তাহলে PQ2 এইটা এই পাশে আছে, আমার ওই পাশে নিতে হবে। তাহলে এটার কত দ্বারা গুণ দিব, -1 দ্বারা। তাহলে 3 নং ইন্টু -1, হ্যাঁ দেখো, তাহলে -1 দ্বারা গুণ দেবো, তাহলে ওই পাশে চলে যাবে। তাহলে এই পাশে আসবে কি, PO2 প্লাস 2QO2, হ্যাঁ। আচ্ছা, আর ওই পাশে যাবে কি দেখো, যাবে হচ্ছে PQ2 প্লাস হচ্ছে 3O2। এখন যেহেতু মাইনাস দ্বারা গুণ দিছো, তাহলে কত হবে, ডেল ইজ ইকুয়ালস টু প্লাস 1109.2 কিলো জুল। তো এখন সবগুলো বিক্রিয়া জাস্ট খালি যোগ করবো, আর কোনো কাজ নাই। দেখো যোগ করলেই পুরো কাহিনী শেষ। এখন দেখো তাহলে এই যে এইটা এখানে দিলাম, দেখো এই অঙ্কগুলো করো, হ্যাঁ কাজে দিবে, একবারে সহজেই শেষ হয়ে যাবে সবগুলো। এখন দেখো এই পাশে আছে পি আছে, আর ওই পাশে নাই, তাহলে পি লিখলাম। আচ্ছা, প্লাস কিউ আছে দুইটা, লিখে দিলাম Q2। আচ্ছা, ও আছে কয়টা দেখো, এখানে অক্সিজেন আছে একটা দুইটা তিনটা, তাহলে এই কাটাকাটি শেষ। এখন দেখো এইটা আছে একটা, এটা একটা কাটা, এইটা আছে এটা আছে কাটা। এখন ওই পাশে আছেটা কি, PQ2। এখন যেহেতু যোগ করে পাইছি, তাই এগুলোকে আমরা যোগ করে দিব, তাহলেই দেখো কাজ শেষ। দেখো কি কি আছে, তো যোগ করে দিই। দেখো আছে হচ্ছে -393.3 প্লাস -594। আচ্ছা, তারপর আছে কি প্লাস 1109.2। আচ্ছা, কত, 121.9 কিলো জুল। আচ্ছা, তাহলে কত আসতেছে, তোমার প্লাস 121, তাহলে প্লাস 121.9 কিলো জুল। তো এই হচ্ছে আমাদের মূল কাজ হয়ে গেল। তাহলে PQ2 এর গঠন তাপ তুমি পেয়ে গেছো, তাই না? PQ2 এর গঠন তাপ হয়ে গেল, PQ2 এর গঠন তাপ, তাহলে PQ2 এর গঠন তাপ তোমার হয়ে গেল। ক্লিয়ার? এখন আসো পরের প্রশ্নটাতে একটু দেখি, PQ2 এর গঠন তাপ। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, সেটা কি জানো, উদ্দীপকটি হ্যাসের সূত্রকে সমর্থন করে কিনা। ভালো একটা প্রশ্ন, একটু ভালো করে বুঝবা, এইটা বুঝতে হবে, এইটার জন্যই মূলত এই অঙ্কটা করা। দেখো উদ্দীপকটি হ্যাসের সূত্রকে সমর্থন করে কিনা। দেখো হ্যাসের সূত্রকে সমর্থন করে কি করে না, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এইখানে আমার আগে একটু দেখি, লক্ষ্য করবো একটু ভালো করে। এখানে আমরা যেটা বের করলাম, P প্লাস 2Q সমান সমান PQ2, কত পাইছি, 121.9 কিলো জুল। দেখো এই যে এই বিক্রিয়াটার তাপ দেওয়া আছে, এই যে বের করলাম যেটা, হ্যাঁ এই যে এইটার মান বের করলাম, এটার মান বের করলাম কত, 121.9 কিলো জুল। ওকে ফাইন। PQ2 থেকে PO2 প্লাস O2 এইটুক দেওয়া আছে, হ্যাঁ এই যে এইটার মানটা কত দেওয়া আছে দেখো তো, এইটার মানটা দেওয়া আছে হচ্ছে এই যে এই বিক্রিয়াটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 1109.2 কিলো জুল। তার মানে এই যে এইটার মানটা দেওয়া আছে 1100, এটা কি প্লাসে পাইছি তাই না, এটা হবে -1109.2 কিলো জুল। আচ্ছা, কিলো জুল লিখলাম না, হ্যাঁ এটা দেওয়া আছে। এখন তোমারে বলছে যে হ্যাসের সূত্রকে সমর্থন করে কিনা। দেখো এইটা হচ্ছে দুইটা ধাপে করছে, আর এটা এক ধাপে করছে। তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার ক্ষেত্রে যে তাপটা উৎপন্ন হয়েছে সেটা বের করব। সেটা বের করে যদি এই দুইটার যোগফল এটা সমান হয়, তাহলে সমর্থন করছে। এখন দেখো এইটা বের করার জন্য, আমরা ওই তিনটা সূত্রই ব্যবহার করব। এই যে মানে তিনটা সমীকরণই ব্যবহার করব। এই যে এখানে যে তিনটা সমীকরণ আছে না, এগুলি ব্যবহার করব। দেখো এই সমীকরণগুলো ব্যবহার করলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? তো দেখো একটু, আমি একটু সংক্ষেপে করে দিই এটা, হ্যাঁ দেখো একটু সংক্ষেপে করে দিই, লক্ষ্য করবে একটু ভালো করে, তাহলে এটা একটু সংক্ষেপে করে নেব। দেখো, আচ্ছা দেখো আমরা কোন সমীকরণগুলো ব্যবহার করবো বলছি, এই যে উপরের যে সমীকরণগুলো আছে এগুলো ব্যবহার করব। তাহলে এইগুলোকে ব্যবহার করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানে এই সমীকরণগুলো ব্যবহার করব। তাহলে আমরা চাইলে নিচের অঙ্কটুকু, হ্যাঁ এটা যদি মানে বুঝে থাকো, একটু বুঝছোই আশা করি, হ্যাঁ এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এইটা মুছে দিতে পারি, তাই না, এটা মুছে দিতে পারি। তাহলে এটা মুছে দিই, এই যে এইটুকু আমাদের আর দরকার নেই। তো আমরা ওই উপরের সমীকরণগুলো ব্যবহার করলেই আমি
নিচের বিক্রিয়াটা পাওয়া যাবো। এখন দেখো আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে টু পি মানে পি প্লাস টু কিউ মিলে উৎপন্ন হবে PO2 আর হচ্ছে QO2। দেখি কিভাবে করা যায়। দেখো আমাদের মূল বিক্রিয়াটা এই পাশে লাগবে কি, এই পাশে লাগবে হচ্ছে একটা পি দুইটা কিউ। দেখি একটু, একটা পি তার মানে 1 নং এ তো পি আছে, তাহলে 1 নং সমীকরণ আমাদের লাগবেই। তাহলে 1 নং সমীকরণ, তাহলে 1 নং ইনটু কত 1 লিখি পি প্লাস O2, হ্যাঁ মিলে উৎপন্ন হয় PO2। আচ্ছা এটাতে কি আছে, ডেল এইচ ইজ ইকুয়ালস টু -393.3 কিলো জুল লিখলাম। আচ্ছা এখন আমার লাগবে কি, কিউ লাগবে কয়টা, দেখো দুইটা। দেখি তো সমীকরণে কিউ আছে কয়টা, দুইটা। দেখো তো, তাহলে এইটাকে 2 দ্বারা গুণ দিব, হ্যাঁ ইনটু 2, তাহলে 2Q প্লাস 2O2 বিক্রিয়া করে উৎপন্ন হয় কি 2QO2। তাহলে ডেল এইচ ইজ ইকুয়ালস টু, এটাকে 2 দ্বারা গুণ দিলে কত হয়, ওই যে লিখলাম একটু, মানে 594, হ্যাঁ 594, তাহলে -594 কিলো জুল। এখন দেখো আমরা আর কিছুই করার দরকার নেই, এই দুই সমীকরণ গুণ দিলেই না কাজ শেষ। লক্ষ্য করে একটু ভালো করে, এই দুইটা সমীকরণ গুণ দিলে দেখবে কাজ হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে দেখো, লক্ষ্য করো পি প্লাস, হ্যাঁ অক্সিজেন কয়টা আছে, 3টা, আর কিউ কয়টা আছে, 2টা, তাহলে Q2 প্লাস 3O2, হ্যাঁ বিক্রিয়া করলে উৎপন্ন হয় দেখো কি PO2 প্লাস 2QO2। আর ডেল এইচ এর মানটা কত একটু দেখি, ডেল এইচ এর মানটা কত পাওয়া যায়, লক্ষ্য করো এখানে কত আছে, -393 কত, -393.2 -594, তাহলে কত আসতেছে, আসতেছে হচ্ছে তোমার -987.2 কিলো জুল। ওকে ফাইন, তাহলে -987.2 কিলো জুল, তার মানে -987.2 কিলো জুল। তার মানে এই যে এইটার মান পাইছি কত, এই যে এই বিক্রিয়ার মান পাইছি -987.2 কিলো জুল। এখন দেখো একটু লক্ষ্য করো ভালো করে, তাহলে এই দুইটার একটু যোগ দাও, তাহলেই বুঝতে পারবা মানটা হয়েছে কিনা। তাহলে এই হচ্ছে মান, তাই না? তো এখন আমরা জাস্ট হচ্ছে এই দুইটা বিক্রিয়ার মান যোগ দিলেই বুঝতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের ডেল এইচ ওয়ান আর এটা হচ্ছে ডেল এইচ টু। তাহলে দেখো এই দুইটা বিক্রিয়াকে যোগ দাও, এই দুইটা মানকে যোগ দাও, কত প্লাস 121.9 মাইনাস 1109.21, হ্যাঁ কত আসে দেখো, এটা মানটা কত আসে দেখো, প্লাস 121.9 মাইনাস 1109.2, হ্যাঁ দেখো কত আসে, মাইনাস তোমার যেটা আসতেছে সেটা হচ্ছে আসবে হচ্ছে -987.3, হ্যাঁ ওই তো ওইটার কাছাকাছি, ঠিক আছে। তাহলে এত কিলো জুল, তার মানে আমাদের এই সমীকরণটা কার সূত্রকে সমর্থন করে, হ্যাসের সূত্রকে সমর্থন করে। তাহলে দেখো আমরা এইটার মান পাইছিলাম এইটা, আর এই দুইটাকে যোগ করলে এই মানটা পাওয়া যায়। তাহলে আমাদের এই সমীকরণটা কার সূত্রকে সমর্থন করে, হ্যাসের সূত্রকে সমর্থন করে। তো তুমি একটু এই অঙ্কগুলো যদি একটু বুঝে থাকো তাহলে আসলে তোমার জন্য মানে এই অঙ্কগুলো পরীক্ষায় কাজে লাগবে, কথা বুঝছো? তো এই অঙ্কগুলো একটু ভালো করে করো, দেখবা যে এই অংশ থেকে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। হ্যাঁ, তো ক্লাসটা একটু লম্বা হলো, যারা শেষ পর্যন্ত করছো তারা তো করছোই, আর যারা করো নাই তারা একটু পরে হলেও করে নিবা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।